নমস্কার, আমি অভিজিৎ বিশ্বাস। আমার স্টাডি অনলাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। যেটা বলেছিলাম, এখন আমি প্রতিদিনই একটি একটি করে ভিডিও বানাবো। প্রতিদিন না হলেও একদিন পর পর করে একটি করে ভিডিও বানাবো এবং তোমাদেরকে সেই প্রত্যেকটি ক্লাস নেব। আজ এর আগের ভিডিওতে আমরা যে ক্লাসটি শেষ করেছি সেটা হচ্ছে ক্লাস 8 এর আইসিএসসি বোর্ডের হিস্ট্রির টার্মিনাল যে এক্সাম আসছে তার টার্মিনাল এক্সামের যে সিলেবাসটি দেওয়া হয়েছে তোমাদের, সেই সিলেবাসের প্রথম চ্যাপ্টারটি ক্লাস নেওয়া হয়েছে। আজকে সেই প্রথম চ্যাপ্টারটির সম্পূর্ণ হয়নি, অর্ধেক নেওয়া হয়েছে, অর্থাৎ আর অর্ধেক আজকে নেব। আজকে তাহলে কি শুরু করব? অ্যাংলো ফ্রেঞ্চ রাইভালরি, অর্থাৎ ফার্স্ট কার্নাটিক ওয়ার, সেকেন্ড কার্নাটিক ওয়ার, থার্ড কার্নাটিক ওয়ার। এর আগের যে ভিডিওগুলো ছিল সেটাতে কি করেছি, যে কি করে আমরা মানে ভাস্কো ডা গামা ভারতে আসলো কালিকট বন্দরে, কালিকট পোর্টে 1498-এ। তারপর একে একে প্রত্যেকটা ইউরোপিয়ান যে কান্ট্রি গুলো আছে, পর্তুগিজ, ডাচ, ফ্রেঞ্চ, ব্রিটিশ, তারাও একে একে সেই রাস্তা দিয়ে চলে আসলো, সি রুট দিয়ে। তারপর তারা ধীরে ধীরে ট্রেডিং পোর্ট তৈরি করলো, বিজনেস করতে শুরু করলো। তারপরে মোগলরা কি করে তাদেরকে প্রিভিলেজ দিল বা কি করে ফরম্যান দিল মোগল এম্পায়াররা, ঔরঙ্গজেব, ফারুক শিয়ার। তারপরে ধীরে ধীরে ব্রিটিশ কোম্পানি আরো বড় হতে শুরু করলো, আরো বিজনেস এক্সপ্যান্ড করতে শুরু করলো। তারপরে ফ্রেঞ্চরা আসলো, ফ্রেঞ্চরাও তার বিজনেস পোর্ট তৈরি করলো পন্ডিচেরিতে, মুসুলিনীপত্তনম, সুরাতে। এরকম একে একে দেখলাম ইউরোপিয়ান কোম্পানিরা একে বিজনেস পোর্ট তৈরি করতে শুরু করলো একটা ভারতের মধ্যে। কোন কোন ট্রেডিং কোম্পানি গুলো আসছিল, মানে কোন কোন দেশ থেকে আসছিল? ব্রিটিশ, ফ্রেঞ্চ, পর্তুগিজ, ডাচ সবাই এসেছিল। কিন্তু লাস্ট অব্দি টিকলো কে? লাস্ট অব্দি টিকলো ফ্রেঞ্চ আর ব্রিটিশ। ঠিক আছে, লাস্ট টিকলো, মানে ফাইনালে উঠলো। ঠিক আছে, তারপরে অন্তিম মানে শেষ মানে ফাইনাল জিতলো কে? ফাইনাল জিতলো ব্রিটিশ। আর বাকি যে ইউরোপিয়ান রাইভালরা ছিল, মানে অর্থাৎ পর্তুগিজ, ফ্রেঞ্চ, ডাচ, এরা সবাই একে একে আউট হয়ে গেল নক আউট ম্যাচের মধ্যে। ঠিক আছে, আজকে সেই ব্রিটিশ আর ফ্রেঞ্চের মধ্যে যে যুদ্ধটা হয়েছে, দা কার্নাটিক ওয়ার, সেই কার্নাটিক ওয়ার সম্পর্কে জানবো। অর্থাৎ এই যুদ্ধটাই ফ্রেঞ্চদের ভাগ্য আর ব্রিটিশদের ভাগ্য লিখে দিয়েছে ভারতের রাজনৈতিক ক্ষেত্রে। মানে ভারতের রাজনৈতিক ক্ষেত্রে কোন ব্রিটিশ কোম্পানি বা কোন ব্রিটিশ শক্তি, মানে ভারতের রাজনৈতিক ক্ষেত্রে কোন ইউরোপিয়ান পাওয়ার ডমিনেট করবে, এটাই হচ্ছে তার সেই যুদ্ধের মানে লিখনি। এই যুদ্ধের মাধ্যমেই লেখা হয়ে গিয়েছিল যে ভারতবর্ষে কোন ইউরোপিয়ান পাওয়ার ক্ষমতায় থাকবে। ঠিক আছে, তাহলে চলো আমরা ধীরে ধীরে এই যুদ্ধটার সম্পর্কে জানি। দ্য ফার্স্ট কার্নাটিক ওয়ার, সেকেন্ড কার্নাটিক ওয়ার, থার্ড কার্নাটিক ওয়ার, অলসো কল কার্নাটিক ওয়ার্স। ওকে, তো চলো যে ফার্স্ট কার্নাটিক ওয়ারটা কি? অ্যাংলো ফ্রেঞ্চ রাইভালরি। এর আগে তোমাদের ভিডিওতে দেখেছি অ্যাংলো বলতে ব্রিটিশ, ফ্রেঞ্চ বলতে ফ্রান্সের অধিবাসীরা তাদেরকে ফ্রেঞ্চ বলছে। তাদের মধ্যে যে যুদ্ধটা হয়েছে সেটা হচ্ছে অ্যাংলো ফ্রেঞ্চ রাইভালরি। এবার অ্যাংলো ফ্রেঞ্চ রাইভালরি তিনটা হয়েছে। কটা হচ্ছে? ফার্স্ট কার্নাটিক ওয়ার, সেকেন্ড কার্নাটিক ওয়ার, থার্ড কার্নাটিক ওয়ার। কার্নাটিক রিজিয়ন মানে কার্নাট কথার অর্থ হচ্ছে একটা রিজিয়ন, মানে একটা জায়গা ছিল কার্নাট, তামিলনাড়ুর ওয়েস্টার্ন কোস্ট, ইস্টার্ন কোস্টে সেই কার্নাট রিজিয়ন। সেই কার্নাট রিজিয়নে যে যুদ্ধটা হয়েছে সেজন্য এই নাম হয়েছে কার্নাটিক ওয়ার। তো কবে কবে তিনটা যুদ্ধ হয়েছে? ফার্স্ট যুদ্ধ সেটা হচ্ছে ফার্স্ট কার্নাটিক ওয়ার 1774 টু 1748। সেকেন্ড কার্নাটিক ওয়ার হয়েছে 1748 টু 1754। আর থার্ড কার্নাটিক ওয়ার হচ্ছে 1756 টু 1763 অবধি। তিনটা যুদ্ধ হয়েছে। এই তিনটা যুদ্ধের মধ্যে ফ্রেঞ্চ আর ব্রিটিশের ভাগ্য লেখা হয়ে গিয়েছে, অর্থাৎ ব্রিটিশের ভাগ্য তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার তাহলে দেখি কিভাবে এই যুদ্ধটা হলো। যুদ্ধটা হওয়ার কারণটা কি? 18 সেঞ্চুরি আস্তে আস্তে, মানে সময় আস্তে আস্তে, 1701 থেকে শুরু করে আস্তে আস্তে ব্রিটিশ কোম্পানিরা ভারতবর্ষে প্রচন্ড শক্তিশালী হয়ে উঠেছে। কারণ তো আমরা জানি যে কি করে মোগল এম্পায়াররা ঔরঙ্গজেব, ফারুক শিয়ার একে একে ব্রিটিশ কোম্পানিকে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দিচ্ছিল বা ট্রেডিং প্রিভিলেজ দিচ্ছিল, যার ফলে ওরা আরো ট্রেডিং করছিল, আরো লাভান্বিত হয়ে উঠছিল, আরো প্রফিট করছিল, আরো বড় লোক হয়ে যাচ্ছিল ধীরে ধীরে, মানে শক্তিশালী। যার বেশি টাকা থাকে সেই তো বেশি শক্তিশালী হয়। তেমনি ব্রিটিশের বেশি কামাই করছিল, প্রচুর রোজগার করছিল, তারপরে ওদের ট্যাক্সও দিতে হচ্ছিল না, যার ফলে ওদের কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফুলে ফেপে উঠছিল, সেই শক্তিশালী হয়ে উঠছিল। এখন কি হয়েছিল? দ্য আর্লি 18th century লস্ট ইম্পর্টেন্ট পর্তুগিজ, স্প্যানিয়ার্ড, ডাচ, যে বললাম আর কি, পর্তুগিজ, স্প্যানিয়ার্ড, ডাচ যারা ছিল তারা তাদের ইম্পর্টেন্স হারিয়ে ফেলেছিল, মানে তাদের গুরুত্ব শেষ হয়ে গেছিল। যে ব্রিটিশ ফ্রেঞ্চরা আসার পর
এদের আর সেরকম কোনো খাওয়া ছিল না, মানে এদেরকে আর কেউ পাত্তা দিচ্ছিল না। এরা যুদ্ধ টুদ্ধ করছিল এর আগে ব্রিটিশ প্রিন্সেসদের সঙ্গে, কিন্তু যুদ্ধে বেশিরভাগ হেরে গিয়েছিল। তাই যেটাই হয়, যে জো জিতা ওই সিকান্দার, জো হারা ও বান্দার। তো তেমন হয়েছে, এরা বান্দার হয়ে গেছে, এরা হেরে গেছে, তো মার্কেট থেকে সরে গেছে বা ফিল্ডের থেকে সরে গেছে একের পর এক। আর ডমিনেন্টটি কে নিল লাস্ট? দ্য অনলি টু পাওয়ার্স ব্রিটিশ অ্যান্ড ফ্রেঞ্চ, এরাই লাস্ট অব্দি ডমিনেন্ট হয়ে গেল, অর্থাৎ শক্তিশালী হয়ে গেল, মানে ফাইনাল ম্যাচে উঠে গেল। আর বাকিগুলো সব সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনালে আউট হয়ে যায় ব্রিটিশ, মানে ইউরোপিয়ান পাওয়ার। এবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলিসিটা কি ছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলিসিটা কি? যে ব্রিটিশ ট্রেডিং প্রিভিলেজ টিলভেজ পেলো, বিশাল লাভ প্রফিট করতে শুরু করলো, ধনী হয়ে উঠলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মচারীরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফিসাররা বিশাল ধনী হয়ে উঠতে শুরু করলো, শক্তিশালী হয়ে উঠতে শুরু করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ধীরে ধীরে যেটা হয়, যে বেশি শক্তিশালী হবে সে ধীরে ধীরে যেমন পলিটিক্যাল পাওয়ার গেইন করতে চাবে, ট্রেডিং পাওয়ার, সবকিছু ধীরে ধীরে সে তার ডমিনেন্সি নিতে যাবে, অর্থাৎ তার এখন আয়তন্ত্র, অর্থাৎ তার ডমিনেন্সি থাকবে, যেটা হলো ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির ক্ষেত্রে। এরা কাছে ট্যাকটিক্স, এরা কতগুলো পলিসি নিতে শুরু করলো, যেহেতু ওরা শক্তিশালী হতে শুরু করলো। কি নিল? ইন্টারফেয়ার ইন দ্য পলিটিক্স ইন দ্য লোকাল রুলার্স। ভারতবর্ষে যে লোকাল রুলার্সরা ছিল তৎকালীন সময়, আনোয়ার, হায়দ্রাবাদ, কার্নাট, মারাঠা, মহীশূর, এদের মধ্যে ইন্টারফেয়ার করতে শুরু করে পলিটিক্স এর ভিতরে। এই তুই এটা কি করছিস? না না এটা ঠিক না, তুই এই রাজার সঙ্গে ভালো করে সম্পর্ক কর, না না এই রাজার সঙ্গে ভালো করে সম্পর্ক করিস না, না অমুক রাজার সঙ্গে সম্পর্ক করিস না। এইভাবে ধীরে ধীরে মানে পলিটিক্যাল ইন্টারফেয়ার করতে শুরু করলো ব্রিটিশরা, ধীরে ধীরে প্রত্যেকটা রাজার মধ্যে ইন্টারফেয়ার হয় না, যে আমরা বন্ধুদের মধ্যে দুজন যদি কথা বলতে থাকি, দেখবা তিনজন এসে যদি কথা বলতে থাকে, তখন আমাদের একটু বিরক্ত লাগে, যে তুই কে ভাই আমাদের মধ্যে কথা বলছিস। ঠিক এরকমই ইন্টারফেয়ার করতে শুরু করলো লোকাল রুলারদের, লোকাল পলিটিক্স এর মধ্যে ব্রিটিশ। দ্বিতীয় কি করলো? ক্লেভার ট্যাকটিক্স নিতে শুরু করলো। ক্লেভার ট্যাকটিক্স কথাটা হচ্ছে একটা রাজার সঙ্গে আরেকটা রাজাকে লাগায় দাও, যুদ্ধ লাগায় দাও। ধরো মহীশূরের সঙ্গে মারাঠাদের যুদ্ধ লাগায় দাও, মারাঠাদেরকে গিয়ে বললো যা তুই মহীশূরকে আক্রমণ কর, আমরা তোর ব্যাকআপে আছে, আমরা সাপোর্ট করবো তোকে। যা মহীশূরকে বললো তুই হায়দ্রাবাদকে আক্রমণ কর, তুই আমরা তোর ব্যাকআপে সাপোর্ট আছে। এরকম একজনের সঙ্গে আরেকজনের যুদ্ধ লাগায় দাও, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল এর মতো অনেকটা, মানে ওর সঙ্গে ওর যুদ্ধ লাগায় দাও, ওর সঙ্গে ওর যুদ্ধ লাগায় দাও। এটা কি হয়? তাহলে শত্রু যে থাকবে, এনিমি যে থাকবে, সে দুর্বল হয়ে যাবে, এনিমিরা নিজেদের মধ্যে মারপিট করে মরে ঠরে যাবে, ব্যাস আমি জিতে যাবো, মাঝখান থেকে আমি গোল করে দিয়ে। তৃতীয় কি? সাপোর্টিং ওয়ান রুলার এগেইনস্ট অ্যানাদার, একজনকে সাপোর্ট করতে শুরু করলো। জন্য ধরো এখানে এ বি সি ডি পার্সন আছে, ব্রিটিশরা বললো আমি এ পার্সনকে সাপোর্ট করতেছি, এ কে বললো যা তুই বি কে মার, বি কে বললো, তারপরে আবার হয়তো বি কে সাপোর্ট করতেছে, বি কে বললো তুই ডি কে মার। এইভাবে কি হলো? তাহলে কি হলো? এ বি কে মারলো, এ বি কে মেরে দিল, সি ডি কে মেরে দিল। এইবার কি করলো? সি আর ডি থাকলো, তখন এ বললো যে না আমি এ কি সাপোর্ট করতেছি, তুই সি কে মার, সেটা সিও সরে গেল। দেখো থাকলো কি? এ থেকে গেল। এবার একে একা হারাবো আমরা যুদ্ধে, তাই না? আগে যদি হারাইতে হয় আমাকে এ বি সি সবাইকে হারাইতে হতো, বি সি ডি সবাইকে হারাইতে হতো, কিন্তু না, দরকার কি? এ কে দিয়ে সবাইকে মারো, বি কে দিয়ে সবাইকে মারো, লাস্টে যে বেঁচে থাকবে তার সঙ্গে আমি করবো। সবার সঙ্গে লড়াই করতে গেলে তো আমারই ঝামেলা হয়ে যাবে, বা আমারই পরিশ্রম বেশি, বা এটা বোকামির কাজ হয়ে যাবে। তো সেটাই করলো, বলে ক্লেভার ট্যাক্সে সাপোর্টিং ওয়ান রুলার এগেইনস্ট অ্যানাদার, একজনের বিরুদ্ধে আরেকজনকে সাপোর্ট করতে শুরু করলো, বা একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগাই দিতে শুরু করলো, পুরকি। তো এইভাবে ধীরে 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 ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে শক্তিশালী হতে শুরু করে দিল। আর ফ্রেঞ্চরাও তো ছিল, ফ্রেঞ্চরাও তখনও চলে যায়নি, কিন্তু ফ্রেঞ্চরাও আছে, তখনও তো যুদ্ধ হয়নি কর্ণাটিক ওয়ার, মানে প্রত্যেকজনই একে অপরের মধ্যে মানে শক্তিশালী হতে শুরু করছে। এরা ভাবতেছে ফ্রেঞ্চ আরো শক্তিশালী হচ্ছে, ব্রিটিশ ভাবতেছে ব্রিটিশ আরো শক্তিশালী হচ্ছে, কে কার উপরে আগায় যেতে পারে সেটার উপরে হচ্ছে। তাহলে দেখি এবার ফার্স্ট কার্নাটিক ওয়ারটা কিভাবে ঘটলো। ব্রিটিশ অ্যান্ড ফ্রেঞ্চ ট্রেডিং রাইটস টু পলিটিক্যাল রাইটস। ব্রিটিশ আর ফ্রেঞ্চ প্রথমে এরা কিসের জন্য ভারতবর্ষে ডমিনেন্সি চাই? ট্রেডিং রাইট। এরা কোনো পলিটিক্যাল রাইট পাওয়ার জন্য কিন্তু ভারতবর্ষে আসেনি। এদের প্রথম অবজেক্টিভ কি ছিল? যে আমরা ট্রেডিং রাইট করবো, অর্থাৎ ট্রেডিং মনোপলি করবো। ভারতের উপরে পুরো ব্যবসাটাকে আমাদের ট্রেডিং মনোপলি দেয় ভারতের উপরে। আমাদের পলিটিক্যাল রাইট দরকার নেই, আমরা পলিটিক্স আমরা যাবো না, আমরা বিজনেস করতে এসেছি, বিজনেস করবো, পয়সা কামাবো, চলে যাবো, আমাদের পলিটিক্সে কোনো ইন্টারেস্ট নেই। ইন্টারনাল পলিটিক্স ভারতের কি হোক হোক, আমার দেখার দরকার নেই। তা প্রথম ওদের লক্ষ্য তাই ছিল, ট্রেডিং রাইট ছিল, মানে ব্যবসা বাণিজ্য করবো, ভারত টাকা কামাবো, চলে যাবো। কিন্তু ধীরে 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 পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হতে শুরু করলো। কেন? যখন দেখলো ভারতের রাজাদের নিজেদের মধ্যে নিজেদের কোনো মিল মহব্বত নাই, নিজেদের মধ্যে নিজেদের কোনো ইউনিটি নাই, একে অপরের সঙ্গে যুদ্ধ করতে থাকে, তাহলে
আমিও একটু ইনফ্লুয়েন্স করি, তাহলে এদের নিজেদের মধ্যে যখন ইউনিটি না নেয়, তাহলে একজনের সঙ্গে একজনকে যুদ্ধ লাগিয়ে দিই, যুদ্ধ লাগিয়ে দিয়ে সবাইকে সরিয়ে দেই, ট্রেডিং রাইট তো পেয়েই গেছি, প্রায় পলিটিক্যাল রাইটও পেয়ে যাবো, তাতে আরো লাভ, লাভের উপরে লাভ, সোনায় সোহাগা বলে না, ওরকমই ব্যাপার। ট্রেডিং রাইট তো অলরেডি পেয়েই যাবো, সাথে পলিটিক্যাল রাইটও পেয়ে যাবো, তাহলে আরো ভালো করে ব্যবসা করতে পারবো, তখন আমাদের কি আর আটকায়। তো ওর জন্য ব্রিটিশ আর ফ্রেঞ্চরা প্রত্যেকজনই ট্রেডিং রাইট পেতে আসলেও ধীরে ধীরে তারা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হইতে শুরু করলো, অর্থাৎ লোকাল রুলার যারা স্থানীয় রাজা ছিল তাদের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স মানে ইন্টারনাল পলিটিক্সে ইন্টারফেয়ার করতে শুরু করে দিল ব্রিটিশ আর ফ্রেঞ্চ। কজেস, দ্য ফার্স্ট কার্নাটিক ওয়ার, যে কি কজেস ছিল, মানে কোন কারণের জন্য ফার্স্ট কার্নাটিক ওয়ার শুরু হয়েছিল? ফার্স্ট কার্নাটিক ওয়ার শুরু হয়েছিল অস্ট্রিয়ার ওয়ার অফ সাকসেশন। অস্ট্রিয়া নামে একটা দেশ আছে, তোমরা ইউরোপে এখন দেখতে পারবা, সেই দেশে কে রাজা হবে তৎকালীন সময়, সেই সময়টায় কে রাজা হবে, সেই রাজা হবে এই নিয়ে ব্রিটিশ আর ফ্রেঞ্চদের মধ্যে পুরা রাইভালরি চলতেছে, মানে যুদ্ধ চলতেছে, প্রায় যুদ্ধ চলতেছে, যে অস্ট্রিয়া বলতেছে মানে ফ্রেঞ্চ বলতেছে না একে রাজা বানাও, মানে সাকসেশন মানে পরবর্তী রাজা কি হবে, যে এই ব্যক্তিটা হবে, আর ব্রিটিশ বলছে না এই ব্যক্তিটা হবে, তো একে অপরের মধ্যে ক্ল্যাশ চলতেছে বা রাইভালরি চলতেছে। তো এই জন্য বলছে অস্ট্রিয়া ওয়ার অফ অস্ট্রিয়া সাকসেশন, মানে পরবর্তীকালে অস্ট্রিয়ার রাজা কি হবে এই নিয়ে ব্রিটিশ আর ফ্রান্সের মধ্যে যুদ্ধ চলতেছে। ঠিক আছে, কোথায় যুদ্ধটা হচ্ছে? ইউরোপে যুদ্ধটা হচ্ছে। অস্ট্রিয়াটা কোথায় দেশ? অস্ট্রিয়া কোথাকার দেশ? ইউরোপের কন্টিনেন্টের দেশ, তাই না? ওই জন্য ইউরোপের যুদ্ধ চলতেছে। এই রেস ধরে ভারতবর্ষ যুদ্ধ শুরু হয় না, যে তোমার ফ্যামিলির সঙ্গে আমার হয়তো তোমার পৈতৃক সম্পত্তির সাথে হয়তো গ্রামের বাড়িতে আমাদের ঝগড়া, তো আমরা একটা টাউনেও বাড়ি করছি, সেই টাউনেও তোমাদের সঙ্গে আমাদের ঝগড়া হবে, কারণ যেহেতু আমাদের ওইখানে সম্পর্ক খারাপ, তাই এখানকেও তো সম্পর্ক খারাপই হবে, তাই না? তো ওইরকমই ব্যাপার, অস্ট্রিয়াতে যেহেতু সাকসেশন নিয়ে ব্রিটিশ আর ফ্রান্সের মধ্যে যুদ্ধ হচ্ছে, তো এইভাবে ভারতবর্ষ যে ওদের ট্রেডিং পোর্ট গুলো ছিল, ব্রিটিশ আর ফ্রান্সের মধ্যে যুদ্ধ লেগে গেল। দ্য কজেস অফ দ্য ওয়ার, এই জায়গাটার মধ্যে আমরা তিনটা ক্যারেক্টার পড়বো, তিনটা ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টার আর একটা ব্রিটিশ। একটা হচ্ছে ডুপ্লেক্স, একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আনোয়ার উদ্দিন। ভালো করে দেখে নাও, ডুপ্লেক্স, ব্রিটিশ আর আনোয়ার উদ্দিন। কিভাবে যুদ্ধটা লাগলো, যুদ্ধটা লাগার কি কারণ ছিল? ডুপ্লেক্স, ব্রিটিশ আর আনোয়ার উদ্দিন। ডুপ্লেক্স কে ছিল? হু ওয়াজ ডুপ্লেক্স? গভর্নর অফ পন্ডিচেরি। পন্ডিচেরি কি ছিল? পন্ডিচেরি ছিল ফ্রেঞ্চ ট্রেডিং পোর্ট, ফ্রেঞ্চ ট্রেডিং পোর্ট, সেই ফ্রেঞ্চ ট্রেডিং পোর্টের গভর্নর ছিল ডুপ্লেক্স। ঠিক আছে, আনোয়ার উদ্দিন কে ছিল? আনোয়ার উদ্দিন নবাব অফ কর্ণাটক। কান্নার যে রিজিয়নটা ছিল, মানে যেখানে যুদ্ধটা হবে বা যুদ্ধটা এখনই শুরু হবে, সেই কান্নাট রিজিয়নের যে নবাব ছিল, অর্থাৎ কান্নাট রিজিয়নের যে রাজা ছিল, তার নাম ছিল আনোয়ার উদ্দিন, ওই জন্য নবাব অফ কর্ণাটক। এবার ঘটনা কি হলো, ডুপ্লেক্স যে ছিল সে ছিল পন্ডিচেরির গভর্নর, সে খুব অ্যাভেল লিডার ছিল বা অ্যাভেল সোলজার ছিল। সে কি করলো, ব্রিটিশদের যে সেন্ট ফোর জর্জ, মানে মাদ্রাজে যারা সেন্ট ব্রিটিশরা কোথায় সেন্ট ফোর জর্জ তৈরি করছে, মাদ্রাজে, সেই সেন্ট ফোর জর্জে র্যানস্যাকিং মানে লুটপাট করলো, ভাঙচুর লুটপাট যা করা যা করলো, প্লাস কি করলো, প্লাস করলো ক্যাপচারিং দ্য মাদ্রাস, এবং মাদ্রাস যে ট্রেডিং পোর্টটা আছে ব্রিটিশের, সেটা ক্যাপচার করে নিল, অর্থাৎ দখল করে নিল। অর্থাৎ সেন্ট ফোর্ট জর্জে ভাঙচুর লুটপাট করার পর মাদ্রাজ ফোর্টটাকে ফ্রেঞ্চরা ব্রিটিশদের থেকে ক্যাপচার করে নিল, ব্রিটিশদের ক্ষেত্রে মাদ্রাজ ফোর্টটাকে। এখন ব্রিটিশরা তো সমস্যা পড়ে গেল, এরে বাবা কি অবস্থা হয়েছে রে আমাদের। তা আমরা তো কান্নাট রিজিয়নে আছি, টোটাল ঘটনাটা কান্নাট রিজিয়নে ঘটতেছে, কান্নাট রিজিয়নের নবাবকে আনোয়ার উদ্দিন। তখন ব্রিটিশরা আনোয়ার উদ্দিনের কাছে গিয়ে হেল্প চাইল, প্লিজ হেল্প আমাদের বাঁচান, ফ্রেঞ্চ আমাদের পোর্ট দখল করে নিয়েছে এবং আমাদের সেন্ট ফোর্ট জর্জ ভাঙচুর করে লুটপাট করে নিয়েছে, প্লিজ আমাদের বাঁচান। এখন আনোয়ার উদ্দিন সে এখানকার রাজা, অর্থাৎ ওই রিজিয়নের রাজা। তখন আনোয়ার উদ্দিন ডুপ্লেক্সকে বলল, ডুপ্লেক্সকে কি বললো, যে ডুপ্লেক্স যেটা করছো সেটা ছেড়ে দাও, ওই মাদ্রাজ যে পোর্টটাকে দখল করে রাখছো ওটাকে ছেড়ে দাও। ডুপ্লেক্স তখন উত্তর কি বললো, ডুপ্লেক্স বললো আমি ছাড়বো না, যা করা করে নেন যান। ঠিক আছে, ডুপ্লেক্স রিফিউজ করে দিল আনোয়ার উদ্দিনের কথা, ডুপ্লেক্স একটা কার্যত রিফিউজ করে দিল। আনোয়ার উদ্দিন খেপে গেল, আমার এত বড় কথা, আমি এখানকার রাজা, আমার কথা তোরা শুনবি না, দাঁড়া মজা দেখাইতেছি। তখন আনোয়ার উদ্দিন বিশাল বড় সেনা নিয়ে ডুপ্লেক্সের উপরে, অর্থাৎ ফ্রেঞ্চ ডুপ্লেক্সের উপরে আক্রমণ করলো, অর্থাৎ সেনা নিয়ে হাজির, ডুপ্লেক্সের সঙ্গে যুদ্ধ করবে। সেই যুদ্ধ হলো ডুপ্লেক্সের সাথে আনোয়ার উদ্দিনের ডুপ্লেক্সের সাথে যুদ্ধ হইলো, ফাইট, এই তো। সেই যুদ্ধে কে জিতবে, আনোয়ার উদ্দিন না ডুপ্লেক্স? সেই যুদ্ধে আনোয়ার উদ্দিন ক্যাচ অ্যান্ড ফল, এই যুদ্ধে হেরে গেল। দেখো, রাজা যেই রিজিয়নের রাজা, সে যে যুদ্ধ করছে সেই রিজনই সেই যুদ্ধে হেরে গেল ডুপ্লেক্সের সঙ্গে। ডুপ্লেক্সের সঙ্গে যুদ্ধে আনোয়ার উদ্দিন হেরে যায়, তার মানে ওই রিজিয়নের রাজা
তো ওই রিজনই তার কোনো ক্ষমতা নাই যে একটা বিদেশি কোম্পানিকে, বিদেশি কোম্পানির একটা গভর্নরকে যুদ্ধে হারায় দেওয়া, যে আনোয়ারউদ্দিন হেরে গেল। এটাই ছিল ফার্স্ট ইউরোপিয়ান এবং ইন্ডিয়ান রুলারদের মধ্যে প্রথম যুদ্ধ। মানে ইউরোপিয়ান রুলার, মানে ইউরোপিয়ান কোম্পানির সঙ্গে ভারতীয় মানে ইন্ডিয়ান রুলারদের ফার্স্ট ওয়ার হয় না, ফার্স্ট কনফ্লিক্ট হলো এই যে ফার্স্ট কার্নাটিক ওয়ারের মাধ্যমে প্রথম শুরু হয়ে গেল যুদ্ধ। কিন্তু এখানে এখনো ব্রিটিশরা এখনো যুদ্ধ করেই নাই ফ্রেঞ্চদের সঙ্গে। প্রথম যুদ্ধ হলো আনোয়ার উদ্দিনের সঙ্গে ডুপ্লেক্স, যে যুদ্ধে আনোয়ার উদ্দিন হেরে গেল। তাহলে প্রথম যুদ্ধ হইলো ইউরোপিয়ান কোন কোম্পানির সঙ্গে ভারতীয় কোন রুলারের যুদ্ধ হইলো, সেই যুদ্ধে ভারতীয় রুলার বা ভারতীয়রা হেরে গেল ওই সময়। ঠিক আছে, তাহলে এইবার যে যুদ্ধটা যে হলো, এই যুদ্ধের কনসিকুয়েন্সেস কি দেখা গেল, কি দেখা যেতে পারে এর কনসিকুয়েন্স, মানে এর পরিণতি কি হইলো? ব্রিটিশরা তো চোখ খুলে গেল, ওরে বাবা, ডুপ্লেক্স যুদ্ধে হারিয়ে দিল আনোয়ার উদ্দিনকে, তাহলে আমরা আনোয়ার উদ্দিনের কাছে গিয়ে হেল্প চাচ্ছিলাম কিছুর জন্য, আমরাই যুদ্ধ করবে, এর কি রাজা, ব্যাঙের রাজা, রাজা যুদ্ধই করতে পারে না, একটা ইউরোপিয়ান কোম্পানির সঙ্গে যুদ্ধে হেরে গেছে, আমরা চাইতেছি ওর কাছে সাহায্য, নিজেই নিজেকে বাঁচাতে পারে না। তাহলে এবার আমরা দেখবো কনসিকুয়েন্সেসটা কি ছিল, মানে পরিণতি কি হলো, যে এই যে যুদ্ধটা হলো, এই যুদ্ধের পরিণতিটা কি হলো, কনসিকুয়েন্সেস কি? অস্ট্রিয়ান ওয়ার অফ সাকসেশন এন্ড, শেষ হয়ে গেল। অস্ট্রিয়ান ওয়ার অফ সাকসেশন, যেটা অস্ট্রিয়াতে কে সিংহাসনে কে বসবে এই নিয়ে ব্রিটিশ আর ফ্রেঞ্চদের মধ্যে যে লড়াইটা চলছিল, যার জন্য কার্নাটিক ওয়ার হয়েছিল, কিন্তু ব্রিটিশরা সেই কার্নাটিক ওয়ারে তখন এখনো ঢোকেনি। আনোয়ার উদ্দিন আর ডুপ্লেক্স অর্থাৎ ফ্রেঞ্চদের মধ্যে যুদ্ধটা হয়েছিল, সেই অস্ট্রিয়ান ওয়ার অফ সাকসেশন শেষ হয়ে গেল, এন্ড, বন্ধ হয়ে গেল, দরকার বন্ধ হয়ে গেল। কোন কিসের মাধ্যমে বন্ধ হইলো? এই ট্রিটিটার মাধ্যমে। এই ট্রিটিটার নাম হচ্ছে ট্রিটি অফ আইলা চ্যাপেল, 1748। ট্রিটি অফ আইলা চ্যাপেল, এই ট্রিটিটার মাধ্যমে অস্ট্রিয়ান ওয়ার অফ সাকসেশন যেটা চলছিল সেটা শেষ হয়ে গেল। মানে একে অপরের সঙ্গে ওরা মিউচুয়াল করে নিল, ঠিক আছে ঠিক আছে, তোরা এই রাজাটাকে পছন্দ করছিস, আমরা কোনো আপত্তি করব, থাক অস্ট্রিয়াতে এই রাজাই। তো এই ট্রিটিটার মাধ্যমে অস্ট্রিয়ান ওয়ার অফ সাকসেশন 1748 শেষ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তাহলে স্বাভাবিক, গ্রামের বাড়িতে আমাদের যুদ্ধ চলছিল, গ্রামের বাড়িতে আমাদের মারপিট বা ঝগড়া চলতেছিল, গ্রামের বাড়ির ঝগড়া বন্ধ হয়ে গেছে, তাহলে শহরের বাড়ির ঝগড়া বন্ধ হয়ে যাবে। তাই হলো এন্ড দ্য কার্নাটিক ওয়ার। কার্নাটিক ওয়ারও তখন শেষ হয়ে গেল, যেহেতু অস্ট্রিয়ান ওয়ার অফ, যেহেতু যুদ্ধটা আমাদের ফার্স্ট কার্নাটিক ওয়ার যেহেতু হয়েছে, কারণ যুদ্ধটা অস্ট্রিয়ান ওয়ার অফ সাকসেশনের জন্য হচ্ছিল, তো অস্ট্রিয়ান ওয়ার অফ সাকসেশনই যখন শেষ হয়ে গেছে, তাহলে আর এখানে যুদ্ধ করে কি হবে, এখানে আমরা মিউচুয়াল করে নিই, কেন আমরা যুদ্ধ করতে যাবো? ওই জন্য এন্ড দ্য কার্নাটিক ওয়ার, কার্নাটিক ওয়ারও বন্ধ হয়ে গেল, মানে শেষ হয়ে গেল। কিন্তু বিষয়টা হচ্ছে এটা কনসিকুয়েন্সটি কি দেখা গেল, যুদ্ধ তো শেষ হয়ে গেল, ট্রিটি অফ আইলা চ্যাপেলের মাধ্যমে 1748 যুদ্ধ তো শেষ, কিন্তু এর কনসিকুয়েন্সটা কি দেখা গেল? কনসিকুয়েন্সটা ছিল ভয়ঙ্কর বা মারাত্মক। কি মারাত্মক? change nothing for the both sides in terms of territories but peace for the future conflict. টেরিটরি যা ছিল ব্রিটিশ বা ফ্রেঞ্চদের মধ্যে, সেটা কোনো কেউ একে অপরের টেরিটরি দখল করলো, নেয় দিয়ে দিছিল টেরিটরিটা, ঠিক আছে? তো সেরকম কোনো টেরিটরির মধ্যে কোনো চেঞ্জ হয়নি একে অপরে, মানে একে অপরের টেরিটরি তখন দখল করেনি, ঠিক আছে? কি ছিল? ইংলিশ গট ব্যাক দ্য মাদ্রাস, ইংলিশ গট ব্যাক দ্য মাদ্রাস। যেই মাদ্রাস দখল করে নিয়েছিল, কে দখল করে নিয়েছিল? ডুপ্লেক্স। পন্ডিচেরি গভর্নর, পন্ডিচেরি ফ্রেঞ্চ গভর্নর কে ছিল? ডুপ্লেক্স। সেই ডুপ্লেক্স মাদ্রাস দখল করে নিয়েছিল না ফার্স্ট কার্নাটিক ওয়ারে, সেই যার জন্য ব্রিটিশরা গিয়ে আনোয়ার উদ্দিনের কাছে গিয়ে সাহায্য চাইলো, হেল্প চাইলো। আনোয়ার উদ্দিন ডুপ্লেক্সকে বললো যে ছেড়ে দে ওই জায়গাটা যেটা ব্রিটিশ থেকে দখল করেছিস। আনোয়ার ডুপ্লেক্স মুখের উপরে না কয়ে দিল। আনোয়ার উদ্দিন রেগে গিয়ে ডুপ্লেক্স সঙ্গে যুদ্ধ করতে আসলো, সেই যুদ্ধে ডুপ্লেক্স আনোয়ার উদ্দিনকে হারিয়ে দিল, ব্যাস। সেই যে মাদ্রাস যে ডুপ্লেক্স দখল করেছিল, সেটা আবার ফ্রেঞ্চরা ব্রিটিশদেরকে ফিরিয়ে দিল, মাদ্রাস নিয়ে নেয়, যেটা আমি তোদের থেকে দখল করেছিলাম দিয়ে দিল। প্লাস কি দিল? ডুপ্লেক্স ট্রাই টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন টু এস্টাবলিশ ফ্রেঞ্চ কন্ট্রোল। এখন ডুপ্লেক্সের ইচ্ছা ছিল, যেহেতু আমি একটা আনোয়ার উদ্দিন মানে আমার ভারতীয় রাজা বা ইন্ডিয়ান রুলারকে হারিয়ে দিয়েছি যুদ্ধে, এবার একটু আমি ট্রাই করি না, দেখি না যে কি করে সাউথ ইন্ডিয়াতে যে ফ্রেঞ্চদের ডমিনেন্সি বা ফ্রেঞ্চদের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বাড়ানো যায়, এটা নিয়েও একটা সুযোগ খুঁজতেছিল, কি করা যায় কি করা যায়, ঠিক আছে? ওই জন্য সে চেষ্টা করতেছিল যে সিচুয়েশনে এস্টাবলিশ দ্য ফ্রেঞ্চ কন্ট্রোল, কি করে ফ্রেঞ্চ কন্ট্রোলকে এস্টাবলিশ করা যাচ্ছে, সেই নিয়ে ডুপ্লেক্সের একটা সুযোগ খুঁজতে হলো। কিন্তু সুযোগ খুঁজতে 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 জানোই তো, সুযোগ যখন আমরা খুঁজতে থাকি
তখন বেশি দিন সময় লাগে না, সুযোগ চলে আসে, সুযোগ চলে আসলো সেকেন্ড কার্নাটিক ওয়ারে, সেই সুযোগ ডুপ্লেক্সের হাতে চলে আসলো। এখন দেখবো আমরা সেকেন্ড কার্নাটিক ওয়ারে কি কি ঘটনা ঘটলো। তাহলে ফার্স্ট কার্নাটিক ওয়ার কিন্তু শেষ, আইলা ট্রিটি অফ আইলা চ্যাপেলের মাধ্যমে ফার্স্ট কার্নাটিক ওয়ার শেষ হয়ে গেল। এবার সেকেন্ড কার্নাটিক ওয়ার, যেহেতু ডুপ্লেক্স সুযোগ খুঁজতেছে কি করে আমি আমার বা ফ্রেঞ্চ কন্ট্রোলকে বাড়াইতে পারি সাউথ ইন্ডিয়ার মধ্যে, সেটা সুযোগ খুঁজতেছে, যে সুযোগ চলে আসছে সেকেন্ড কার্নাটিক ওয়ারে। এখন আমরা দেখবো সেকেন্ড কার্নাটিক ওয়ারে কি হয়েছে। সেকেন্ড কার্নাটিক ওয়ার, সেকেন্ড কার্নাটিক ওয়ারে কি হয়েছে। সেকেন্ড কার্নাটিক ওয়ার যখন শুরু হইলো, ফার্স্ট কার্নাটিক ওয়ার শেষ হয়ে গেল, আমরা দেখলাম আইলা চ্যাপেলে ট্রিটির মাধ্যমে ফার্স্ট कर्नाटिक और खत्म। अब सेकंड कर्नाटिक और आएगा। सेकंड कर्नाटिक क्या है, ডুপ্লেক্স সুযোগ খুঁজছে যে কি করে আমি সাউথ ইন্ডিয়ার মধ্যে ফ্রেঞ্চদের কন্ট্রোলকে বৃদ্ধি করতে পারি বা ইনক্রিজ করতে পারি। ডুপ্লেক্স সুযোগ খুঁজছে, খুঁজতে 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 সুযোগ এসে বললো সেকেন্ড কার্নাটিক ওয়ার। কিভাবে সুযোগ এসে বললো, ডুপ্লেক্স দেখলো ঘটনা হয়ে গেছে কি, ব্রিটিশ অ্যান্ড ফ্রেঞ্চ ডিসাইড মিডিল ইন পলিটিক্যাল সিনারিও। ওরা মাঝখানে দাঁড়াইছিল, ওরা কিন্তু আম্পায়ারের মতো দর্শকের মতো দেখতেছিল কি ঘটনা ঘটে, যেই একটা ঘটনা ঘটবে সঙ্গে সঙ্গে গ্রিপ করে নেবে, সুযোগ নিয়ে নেবে, ব্যাস। ওরা ব্রিটিশ আর ফ্রেঞ্চ মাঝখানে দাঁড়া দাঁড়া দেখতেছিল, ওরা কোনো কিছু ব্যাপারে ইন্টারফেয়ার করতেছে না, চুপচাপ বেশি দেখতেছে খেলা কি হয় দেখা যায়। খেলা ওয়ার অফ সাকসেশন, এটা কিন্তু অস্ট্রিয়ান ওয়ার অফ সাকসেশন না, এটা হচ্ছে ওয়ার অফ সাকসেশন রিজিওনাল, মানে আমাদের লোকাল রুলার যারা ছিল ইন্ডিয়াতে তাদের ওয়ার অফ সাকসেশন। অর্থাৎ রাজা মরে গেছে বা রাজা মরে গেছে, এখন রাজার ছেলে রাজা হবে না রাজার নাতি রাজা হবে, এই নিয়ে রাজার ছেলে ও রাজার নাতির মধ্যে যুদ্ধ। তা আমরা এই সেকেন্ড কার্নাটিক ওয়ারে ওয়ার অফ সাকসেশনকে দুটো ভাগে দেখব, একটা হচ্ছে হায়দ্রাবাদ রিজিয়নে আর একটা হচ্ছে কার্নাটিক রিজিয়নে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বুঝবা। এখানে একটু কমপ্লিকেটেড আছে, সেকেন্ড কার্নাটিক ওয়ার খুবই কমপ্লিকেটেড, মানে এখানে মাল্টিপল ক্যারেক্টার আছে আর মাল্টিপল ক্যারেক্টার মাল্টিপল অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ আছে। তাই জন্য এই যখন আমরা বইয়ে এটা পড়ি আমাদের মাথার মধ্যে এটা ঢোকে না বা কনফিউশন ক্রিয়েট করে। তা আমি তোমাদেরকে যাতে কনফিউশন ক্রিয়েট না হয় তাই তোমাদের এই ওয়ার অফ সাকসেশনটাকে দুটো ভাগে দেখাচ্ছি, একটা হচ্ছে হায়দ্রাবাদের ওয়ার অফ সাকসেশন আর একটা হচ্ছে কার্নাটিক ওয়ার অফ সাকসেশন। তাহলে ফার্স্ট আমরা দেখি হায়দ্রাবাদের ওয়ার অফ সাকসেশন কি ঘটনা ঘটেছিল, তারপরে আমরা কার্নাটিক জেনে দেখব। ঠিক আছে, তাহলে দেখি আমরা হায়দ্রাবাদ ওয়ার অফ সাকসেশন কি হয়েছিল। হায়দ্রাবাদের যে নিজাম ছিল সে মরে গেছে, সে গেছে মরে, মানে সে ডেথ। এখন রাজা মরে গেলে পরবর্তী রাজা কি হবে, স্বাভাবিক তার ছেলে হবে, তার বড় ছেলে হোক ছোট ছেলে হোক রাজা হবে। তার রাজা ছিল একটা ছেলে নাসির জং আর গ্র্যান্ড সন ছিল মুজাফফর জং। নাসির জংকে সন অফ নিজাম অফ হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের যে নিজাম যে মারা গেছে তার ছেলে ছিল নাসির জং, আর মুজাফফর জং কে ছিল গ্র্যান্ড সন অফ নিজাম, মানে যে নিজাম ছিল তার গ্র্যান্ড সন ছিল মুজাফফর জং। তাহলে ভাবো এবার সন এন্ড গ্র্যান্ড সন এর মধ্যে কনফ্লিক্ট, রাইভালরি, কে রাজা হবে বা কে নবাব হবে, ওই তো নবাব আর কি, কে নবাব হবে এই নিয়ে শুরু হয়ে গেল হায়দ্রাবাদে ওয়ার অফ সাকসেশন, মানে যুদ্ধ শুরু হয়ে গেল কে রাজা হবে। মানে নাসির জং বলে আমি হব, মুজাফফর জং বলে আমি হব, বোঝো এবার কে হবে। এইবার কি হলো, এই যে মুজাফফর জং যে ক্যারেক্টারটা ছিল বা মুজাফফর জং যে ছিল অর্থাৎ নিজামের গ্র্যান্ডসন, তাকে ফ্রেঞ্চেরা সাপোর্ট দিল। যে ফ্রেঞ্চ সুযোগ খুঁজছিল না, যে ডুপ্লেক্স সুযোগ খুঁজছিল যে কখন আসে সুযোগ, কখন আসে সুযোগ এসে পড়েছে হায়দ্রাবাদে। নাসির জং মুজাফফর জংয়ের মধ্যে ফাইট, তার মধ্যে ফ্রেঞ্চ দিয়ে দিল, ফ্রেঞ্চ মুজাফফর জংকে সাপোর্ট দিয়ে দিল, মুজাফফর জংকে বললো যে আমরা তোর সাথে আছি, তুই যুদ্ধ কর নাসির জংয়ের সঙ্গে, যুদ্ধ হারায় দে, আমরা আছি তোর সঙ্গে, তুই চিন্তা করিস না। ব্যাস, মুজাফফর জং সাপোর্ট পাই গেল ফ্রেঞ্চের। এইবার মুজাফফর জং কি করলো, নাসির জংয়ের সঙ্গে যুদ্ধে নেমে পড়লো, ফ্রেঞ্চ সাপোর্ট পুরোপুরি ফ্রেঞ্চ ব্যাকআপ নিয়ে নাসির জংয়ের সঙ্গে যুদ্ধ নেমে পড়লো। নাসির জং গেল যুদ্ধে হাইরা, গেছে ক্যান্ডি পম, নাসির জং যুদ্ধে হেরে গেল নাসির জং ডিফেক্টেড, মুজাফফর জংয়ের সঙ্গে যুদ্ধে নাসির জং যুদ্ধে হেরে গেল, নাসির জং হেরে গেল। তাহলে এবার নবাব কি হবে, স্বাভাবিক যে যুদ্ধ জিতছে মুজাফফর জং, তাহলে মুজাফফর জং গেট নবাব হয়ে গেল, হায়দ্রাবাদের নবাব হয়ে গেল মুজাফফর জং। ঠিক আছে, তাহলে এখন মুজাফফর জংকে নবাব বানানোর জন্য কে সাহায্য করলো, এই ফ্রেঞ্চ মানে ডুপ্লেক্স সাহায্য করলো। ডুপ্লেক্স কে ছিল, পন্ডিচেরি গভর্নর, ফ্রেঞ্চ গভর্নর। ডুপ্লেক্স মুজাফফর জংকে সাহায্য করলো নাসির জংকে যুদ্ধে হারানোর জন্য। তাহলে এখন স্বাভাবিক আমার প্রভু আমাকে যুদ্ধে জেতানোর জন্য সাহায্য করছে, আমি এখন প্রভুকে গুরু দক্ষিণা দিব না, এখন গুরু দক্ষিণা দিবে মুজাফফর জং। কি গুরু দক্ষিণা দিল,
মুজাফফর জং গেভ লার্জ জাগিরস ইন সাউথ ইন্ডিয়া। পুরা সাউথ ইন্ডিয়া বিশাল বড় একটা জায়গা জাগির দিয়ে দিল ডুপ্লেক্সকে। যা ডুপ্লেক্স, প্রভু তুমি তো আমাকে যুদ্ধে নার্সি জাংকে হারানোতে সাহায্য করছো, বাহ আমি নাও, তোমাকে আমি গুরু দক্ষিণে দিলাম, তোমাকে আমি সাউথ ইন্ডিয়ার জাগির বানিয়ে দিলাম, বা তুমি এখন এখান থেকে তুমি টাকা তুলতে পারো। অর্থাৎ জাগির কথার অর্থ হচ্ছে ল্যান্ড রেভিনিউ তুলতে পারে, যে ল্যান্ড রেভিনিউ নিতে পারে তাকে বলা হয় জাগির। ঠিক আছে, জাগির দিয়ে দিল ডুপ্লেক্সকে, সাউথ ইন্ডিয়া বিশাল বড় একটা জায়গায় ডুপ্লেক্সকে জাগির দিয়ে দিল, কারণ ডুপ্লেক্স ওকে সাহায্য করছে নাসির জাংকে হারানোর জন্য, ওকে নবাব বানানোর জন্য মুজাফফর জাংকে। কিন্তু কোনো একটা অ্যাক্সিডেন্টালি কারণে মুজাফফর জাং মারা যায়। একটা অ্যাক্সিডেন্টে মুজাফফর জাং যাকে সাহায্য করলো সে কোন একটা অ্যাক্সিডেন্টের কারণে মুজাফফর জাং মারা যায়। মুজাফফর যখন মরে গেল, তাহলে এখন কে হবে নবাব? আমরা ফ্রেঞ্চরা যাকে সাহায্য করলো, যে সাহায্যে সে নাসির জংকে যুদ্ধে হারাই দিল, মুজাফফর জংয়েরও মৃত্যু হয়ে গেল কোন একটা অ্যাক্সিডেন্টের কারণে, মুজাফফর জংয়ের মৃত্যু হয়ে গেল। এখন ফ্রেঞ্চরা কি করলো, ফ্রেঞ্চরা আরেকটা ক্যারেক্টারকে বা আরেকজনকে নবাব বানা দিল। কি নাম? সালাবাত জাং, সন অফ মুজাফফর জাং। মানে মুজাফফর জংয়ের যে ছেলে ছিল তা সালাবাত জাং, সেই সালাবাত জাংকে বানিয়ে দিল নবাব, হায়দ্রাবাদ রিজনে নবাব বানিয়ে দিল। এখন সালাবাত জং নবাব হয়ে গেছে, বাবা আমিও নবাব হয়ে গেছি, তাহলে আমার বাবা মরছে তো কি হয়েছে, আমি তো নবাব হয়েছি, তাহলে ব্যাস আমার প্রভুকে আমিও একটু খুশি দিই, খুশি করি। সালাবাত জাং নবাব হলো এন্ড গেভ নর্দার্ন সার্কাস। নর্দার্ন সার্কাসটা বলতে বোঝাচ্ছে যে উড়িষ্যার যে রিজিয়নটা, উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের যে রিজিয়নটা, ইস্টার্ন রিজিয়নটা, যে কোস্টাল এরিয়া, সেই কোস্টাল এরিয়াটাকে বলা হয় নর্দার্ন সার্কাস। সেই নর্দার্ন সার্কাসটা যেহেতু হায়দ্রাবাদের নিজামের আন্ডারে ছিল, সেই নর্দার্ন সার্কাসটা সালাবাত জাং দিয়ে দিল ফ্রেঞ্চদের। দুইটা জিনিস পাওয়া গেল, দেখো ডুপ্লেক্স সাউথ ইন্ডিয়া বিশাল বড় একটা লার্জ এরিয়া, ডুপ্লেক্স জাগির পাওয়া গেল কার কাছ থেকে? মুজাফফর জং এর কাছ থেকে। অর্থাৎ আবার মুজাফফর যখন মারা গেল একটা অ্যাক্সিডেন্টালি, তার ছেলেকে বানাইলো সালাবাত জাং, এখন সালাবাত জাং নর্দার্ন সার্কাস দিয়ে দিল ফ্রেঞ্চদের। ডবল লাভ, বাবার থেকেও লাভ নিয়েছে, ছেলের থেকেও লাভ নিয়েছে। ঠিক আছে, ফাদার অ্যান্ড সন দুজন থেকে লাভ নিয়ে নিলাম, সেই লাভ হয়ে গেল। তাহলে এই জায়গাটা বুঝতে পারলে, তাহলে হায়দ্রাবাদ রিজিয়নের ঘটনা, এই ঘটনাটা ঘটলো। এইবার দেখি আমরা কর্ণাটক রিজিয়নে কি ঘটনা ঘটলো। হায়দ্রাবাদ রিজিয়নে তো ম্যাটার সালটাই দিলাম, বুঝে গেল। এইবার আমরা দেখি কর্ণাটক রিজিয়নে কোন ম্যাটারটা আসে। কর্ণাটক রিজিয়নে দুইটা ক্যারেক্টার, একটা হচ্ছে আনোয়ার উদ্দিন, একটা হচ্ছে চান্দা সাহেব। আনোয়ার উদ্দিন আমরা ফার্স্ট কর্ণাটক ওয়ারে দেখলাম কি হয়েছিল, আনোয়ার উদ্দিনকে যুদ্ধে হারিয়েছিল না? কে হারিয়েছিল? ডুপ্লেক্স হারিয়েছিল। যে আনোয়ার উদ্দিন ব্রিটিশরা আনোয়ার উদ্দিনের কাছে গিয়ে হেল্প চাইলো যে ব্রিটিশ ডুপ্লেক্স আমাদের মাদ্রাজ ট্রেডিং পোর্টটাকে দখল করে নিয়েছে, তুমি আমাকে প্লিজ সাহায্য করো। আর সেই কর্ণাটক রিজিয়নটা ছিল যেহেতু আনোয়ার উদ্দিনের আন্ডারে, আনোয়ার উদ্দিন ডুপ্লেক্সকে বললো ছেড়ে দাও, ডুপ্লেক্স মুখের উপরে না বলে দিল, রিফিউজ করে দিল। তখন আনোয়ার উদ্দিন সেনা পাঠাইলো, সেই সেনার সঙ্গে ডুপ্লেক্সের যুদ্ধ হইলো, সেই যুদ্ধে আনোয়ার উদ্দিন হেরে গেল। ঠিক আছে না, এইটুকু আমরা জানি ঘটনাটা। এইবার ঘটনাটা দেখো ওদের ভিতরে কি হচ্ছে, ইন্টারনাল পার্টি, এখানে ডুপ্লেক্সের কোনো ভূমিকা নেই, কিন্তু এইবার দেখো কি ঘটনা ঘটছে। কর্ণাটক রিজিয়নে যে ওয়ার অফ সাকসেশন চলতেছে, কার কার মধ্যে? আনোয়ার উদ্দিনের মধ্যে, চান্দা সাহেবের মধ্যে। আনোয়ার উদ্দিন আর চান্দা সাহেব। আনোয়ার উদ্দিন কে ছিল? নবাব অফ কর্ণাটক, কর্ণাটক রিজিয়নের নবাব ছিল আনোয়ার উদ্দিন। আর চান্দা সাহেব কে ছিল? রাইভাল টু দ্য থ্রোন অফ কর্ণাটক। মানে চান্দা সাহেবও কর্ণাটক রিজিয়নের ভাগিদার ছিল ক্ষমতা, যে আমিও ক্ষমতা চাই, আমিও এই ক্ষমতার অধিকারী, এই নবাব হওয়ার অধিকারী আমিও, চান্দা সাহেব এই ব্যক্তি চান্দা সাহেব। ঠিক আছে, এই দুজনের মধ্যে তাহলে রাইভালরি চলতেছে যে কে নবাব হবে, কে নবাব হবে, কি কোন যোগ্যতা আছে নাকি আনোয়ার উদ্দিনের নবাব হওয়ার, মানে এরকম পয়েন্ট অফ ভিউ যদি বলি, চান্দা সাহেবের এরকম পয়েন্ট অফ ভিউ ছিল। তা রাইভালরি চলতেছে একের পরের মধ্যে। এবার এখানেও খেলা করে ডুপ্লেক্স কি করলো? চান্দা সাহেবকে সাপোর্ট দিল, ফ্রেঞ্চ সাপোর্টে। কাকে সাপোর্ট দিল? এই যে চান্দা সাহেব। এখানে সাপোর্ট কাকে ছিল? মুজাফফর জংকে ফ্রেঞ্চরা সাপোর্ট দিল, আর কর্ণাটক রিজিয়নে ফ্রেঞ্চ সাপোর্ট দিল, চান্দা সাহেবকে সাপোর্ট দিয়ে দিল। চান্দা সাহেবকে বুরকিনি মারলো, যা লর এই আনোয়ার উদ্দিনের সঙ্গে যুদ্ধে হারায় দেয় ওকে। এইখানে তো এইখানে আমরা ম্যাটার সেটাল দিছি, এবার কর্ণাটক রিজিয়নের সালটাই দেওয়া হবে, একে সালটা হয়ে গেল, এটাকে আনোয়ার উদ্দিনকে সালটা যে লর। চান্দা সাহেব তো পুরা একদম পুরা ইসা হয়ে গেল, এক্সাইটেড হয়ে গেল, চলো এবার আনোয়ার উদ্দিনকে এবার খেয়াল লাগবে। আনোয়ার উদ্দিন ব্যাস, আনোয়ার উদ্দিনের সঙ্গে যুদ্ধ হইলো, আনোয়ার উদ্দিন গেল হাইরা, মরেও গেল যুদ্ধে হাইরা মরে গেল আনোয়ার উদ্দিন। ঠিক আছে, ডিফেক্ট আনোয়ার উদ্দিন। যুদ্ধে যেহেতু আনোয়ার উদ্দিন হেরে গেল, তাহলে এবার নবাব কি হবে? চান্দা সাহেব। চান্দা সাহেব হয়ে গেল নবাব অফ কর্ণাটক। দেখো ফ্রেঞ্চ
একে সাপোর্ট দিয়ে নাসির জংকে যেমন হারাইলো, ফ্রেঞ্চরাও একে ফ্রেঞ্চের সাপোর্টে চান্দা সাহেব, মানে দুই জায়গায় ফ্রেঞ্চের সাপোর্টে নবাব হয়ে গেল। ফ্রেঞ্চের সাপোর্টে নবাব হায়দ্রাবাদে হয়ে গেল, ফ্রেঞ্চের সাপোর্টে নবাব কান্নাড রিজিয়নও হয়ে গেল চান্দা সাহেব। দুইটা জায়গায় ফ্রেঞ্চদের কি হারে ইনফ্লুয়েন্স ছিল তাহলে বুঝো, যে সাপোর্ট দিয়ে একটা রাজাকে আরেকটা রাজাকে সঙ্গে যুদ্ধে হারাই দিয়ে আমরা ওইখানে ডমিনেট হয়ে গেল। চান্দা সাহেব হয়ে গেল নবাব বাংলা, মানে সরি কান্নাড রিজিয়নে। এইবার দেখো, যেহেতু আনোয়ারউদ্দিন মরে গেল, আনোয়ারউদ্দিনের একটা ছেলে ছিল মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী বাপ মরে গেছে, ভাগো এবার নেংটি তুলে দৌড়। নেংটি তুলে দৌড় দিয়ে কোথায় গেছে? ত্রিচুনপল্লী। ত্রিচুনপল্লী নামে একটা দুর্গ ছিল, ফোর্ট ছিল, ওখানে ফোর্টে গিয়ে লুকাইছে। নেংটি তুলে দৌড় দিয়ে ফোর্টে গিয়ে লুকাইছে, না মেরে ফেলে তো ওকে, এরকম মেরে ফেলে তো। ত্রিচুনপল্লী নামে একটা ফোর্টে গিয়া আনোয়ার উদ্দিনের বেটা সন মোহাম্মদ আলী নেংটি তুলে দৌড় দিয়া ত্রিচুনপল্লী থেকে লুকাইছে। ভাই খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। যখন তখন একেও মেরে ফেলে দেবে। সেই ত্রিচুনপল্লী যেটা ছিল, ফোর্টটা ছিল ব্রিটিশ আর ফ্রেঞ্চ আর চান্দা সাহেব 4-5 দিয়ে ঘিরে ফেলেছে। সেই ত্রিচুনপল্লীটাকে 4-5 দিয়ে ঘিরে ফেলেছে। ফোর্ট ছিল তো, সেই ফোর্টটা 4-5 দিয়ে ঘিরে ফেলেছে। আনোয়ার উদ্দিনের তো একদম অবস্থা খুব খারাপ, একদম লুজ মোশনের অবস্থা, ঠিক আছে, একদম পুরো অবস্থা খুব খারাপ করেছে আনোয়ার উদ্দিন ত্রিচুনপল্লীতে। আর ত্রিচুনপল্লীর ভিতরে মোহাম্মদ আলী ছিল, ঠিক আছে, মোহাম্মদ আলী, সরি আনোয়ার উদ্দিন না, মোহাম্মদ আলী, সে মোহাম্মদ আলী ছিল। মোহাম্মদ আলী এখন কি করে, আর বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি। ফ্রেঞ্চের রাইভালরি কারা ছিল? ব্রিটিশের কাছে হেল্প চাইল, ব্রিটিশ বাঁচাও বাঁচাও, আর আমাকে মারি ফেলাবে। কে মারি ফেলাবে? ফ্রেঞ্চ আর চান্দা সাহেব মিলে আমাকে মারি ফেলাবে। আমার বাবাকেও মেরে ফেলাইছে, আমাকেও মেরে ফেলাবে, তাড়াতাড়ি আমাকে বাঁচাও। তো সাউথ টু হেল্প দ্য ব্রিটিশের কাছ থেকে মোহাম্মদ আলী সাহায্য চাইল। ত্রিচুনপল্লীতে ঢুকে লুকে আছে ইঁদুরে করতে, আর সাহায্য চাইল, বাঁচাও আমাকে বাঁচাও। এইবার থেকে এখানে এন্ট্রি হবে ব্রিটিশের। এইবার ব্রিটিশের এন্ট্রি হবে। ব্রিটিশ কিন্তু এতক্ষণ ছিল না, কিন্তু এতক্ষণ ওরা হায়দ্রাবাদে যা খুশি যা করা করে ফেলাইলো, কর্ণাটক রিজনে যা খুশি যা করে ফেলাইলো। এইবার এন্ট্রি হবে ব্রিটিশ, ঠিক আছে। এইবার আমরা দেখবো ব্রিটিশের এন্ট্রিতে কি হইলো ঘটনাটা। পুরা ঘটনা এখানে ঘেটে ঘ হয়ে গেছে, এখানেও ঘেটে ঘ করে দিচ্ছে। মানে এখানে দুই জায়গায় ফ্রেঞ্চ পুরাপুরি ডমিনেট ক্যারেক্টারে নিয়ে আসছে, পুরাপুরি নিজেদের লোককে নবাব বানিয়ে দিয়েছে। এইবার ব্রিটিশের এন্ট্রি। এবার দেখবো ব্রিটিশের এন্ট্রির ফলে এই যে সেকেন্ড কার্নেটিক ওয়ারের কি ঘটনাটা ঘটলো, ব্রিটিশের এন্ট্রি হওয়ার পর কি কি আসলো, এইবার আমরা সেটাকে দেখবো। এইবার ব্রিটিশের এন্ট্রি, তাহলে আমরা দেখে গেলাম কি ব্যাকগ্রাউন্ডে কি হয়ে গেল। এইদিকে হায়দ্রাবাদ, এইদিকে কার্নাটিক রিজিয়নে ফ্রেঞ্চরা নিজেদের, হায়দ্রাবাদের রিজিয়নে ফ্রেঞ্চরা নিজেদের লোককে বসিয়ে দিয়েছে, কার্নাটিক রিজিয়নে ফ্রেঞ্চরা নিজেদের লোককে নবাব বানিয়ে দিয়েছে। এখন তো দুই জায়গায় ফ্রেঞ্চদের সেই প্রভাব প্রতিপত্তি। এখন কি করি? এখন ব্রিটিশ বেচারা এই মোহাম্মদ আলী ত্রিচুনপল্লী পোর্টে গিয়া আটকে পড়েছে এবং ব্রিটিশের কাছে সাহায্য চেয়েছে। কি চাইলো? যে প্লিজ আমাকে বাঁচাও, আমার যা অবস্থা, আমার বাবাকে মেরে দিয়েছে, এখন আমাকে হয়তো মেরে দিবে, খুব খারাপ অবস্থা, নেংটি তুলে দৌড় মেরেছে না ওখানে। তো এইবার ঘটনা হচ্ছে মোহাম্মদ আলী সাহায্য চাইলো ব্রিটিশদের কাছে, যে প্লিজ আমাকে বাঁচাও। এখন ব্রিটিশরাও কি কম বোকা নাকি, যে সাহায্য কি বিনা স্বার্থে করবে? অবশ্যই তাদের স্বার্থ থাকবে, তাই না? যে কোনো পলিটিক্যাল পার্টি বলো, পলিটিক্যাল রাজনৈতিক সংগঠন বলো, আন্তর্জাতিক রাজনীতিতে কোনো স্বার্থ ছাড়া কোনো কিছু হয় না, স্বার্থ অবশ্যই থাকবে, বিনা স্বার্থে তো আমি কিছু করবো না। অবশ্যই ব্রিটিশদের স্বার্থ আছে। কি স্বার্থ ছিল? ব্রিটিশরা কি দেখলো, ওরে বাপরে, ফ্রেঞ্চরা তো এখানে সেই খেলা খেলে দিয়েছে, হায়দ্রাবাদ রিজিয়নে নিজের লোককে নবাব বানিয়ে দিয়েছে, কর্ণাটক রিজিয়নে নিজের লোককে নবাব বানিয়ে দিয়েছে। আরে বাবা, কে খেল দিয়া রে। এখন ব্রিটিশরা ভাবতেছে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো সাউথ ইন্ডিয়ায় আমাদের হাতে তো লোটা নিয়ে ঘোরা লাগবে না, ব্রিটিশের হাতে কিছুই থাকবে না, কেন সব তো ফ্রেঞ্চের দখল করে নিয়েছে। ফ্রেঞ্চের নিজের লোককে হায়দ্রাবাদে বসাই দিল, ফ্রেঞ্চের নিজের কর্ণাটক রিজনে বসাই দিল, আমাদের হাতে লোটা থাকবে এখন, লোটা না 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 না, এ তো চলতে পারে না। তাহলে এবার আমাদের একটা কিছু করতে হবে। ব্রিটিশরাও তো সুযোগ খুঁজছিল না, কিন্তু সুযোগ আসছিল না। প্রথম সুযোগ আসছে নিজের ফ্রেঞ্চদের কাছে, তাই ফ্রেঞ্চরা সেই সুযোগে খেলে দিয়েছে। এইবার ব্রিটিশদের কাছে সুযোগ এসে বললো, কর্ণাটক রিজিয়নের যে নবাব ছিল আনোয়ারউদ্দিন, সে মারা যাওয়ার পর মোহাম্মদ আলী যে কাছে সাহায্য চাইলো ব্রিটিশদের কাছে, প্লিজ আমাকে বাঁচাও, আমি তো ত্রিচুনপল্লীতে ঘেরাটোপে কোনো মতে নিজের প্রাণটা বাঁচিয়ে রেখেছি, তুমি আমাকে এসে বাঁচাও। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে সাহায্য চাইলো।
তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখলো না, আমাদের একটা কিছু করতে হবে। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক আছে আমি সাহায্য করবো, সাহায্য করছি, দাঁড়াও। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কল লাগালো কাকে? রবার্ট ক্লাইভকে। রবার্ট ক্লাইভ কোথায়? তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি হয়েছে? এই ত্রিচুনাপল্লীতে মোহাম্মদ আলীকে আটকে রেখেছে ফ্রেঞ্চরা, বাঁচাতে হবে। তখন রবার্ট ক্লাইভ বললো ঠিক আছে আমি আসতেছি। খুব অ্যাভেল লিডার ছিল, আসতেছে রবার্ট ক্লাইভ। এবার রবার্ট ক্লাইভ একটা বুদ্ধি দিল, যেহেতু ত্রিচুনাপল্লী একটা ফোর্ট ছিল, সেই ত্রিচুনাপল্লীতে চারপাশে ফ্রেঞ্চ আটকে রেখেছে, আমরা কি করি, আরকোট, এই যে আরকোট কি ছিল? আরকোট ছিল কর্ণাটিক রিজনের ক্যাপিটাল। সেই ক্যাপিটালটাকে অ্যাটাক করি, ত্রিচুনাপল্লীতে না, আরকোটকে অ্যাটাক করি, আরকোটের উপরে অ্যাটাক করি। ত্রিচুনাপল্লীর মধ্যে তো ফ্রেঞ্চরা ছিল, তারপরে চান্দা সাহেব ছিল, চান্দা সাহেব ওরা চারপাশে ঘিরে রেখেছে, ভিতরে যেহেতু মোহাম্মদ আলী আছে ওটাকে মারতে হবে। তা এই পাশে সম্পূর্ণ ফোর্স, সম্পূর্ণ আর্মি এই পাশেই আছে। আরকোটে সেরকম কোনো আর্মি নেই, আরকোট একদম অসুরক্ষিত, ওখানে সিকিউরিটি সেরকম কোনো ব্যবস্থা নেই। তা রবার্ট ক্লাইভ বলল আমরা কি করি, আমরা আরকোটের উপরে আক্রমণ করি। তাহলে কি হবে আরকোটের উপর আক্রমণ করে? বুদ্ধিটা দেখো, যদি আমরা আরকোটের উপরে আক্রমণ করলো, রবার্ট ক্লাইভ বুদ্ধিটা দিল, আরকোটের উপরে আক্রমণ করলে কি হবে, যেহেতু আরকোট ক্যাপিটাল, আরকোট যদি দখল হয়ে যায় তাহলে পুরো কর্ণাটক রিজন দখল হয়ে গেল। এখন আর ত্রিচুনাপল্লীতে তুই মোহাম্মদ আলীকে আটকা, যাকে খুশি আটকাতে কি যায় আসে, আমরা আরকোটে অ্যাটাক করি। এটা রবার্ট ক্লাইভ বুদ্ধিটা দিল। আর আরেকটা কি হবে, যেহেতু যখন এরা শুনবে, ফ্রেঞ্চ যখন শুনবে, ফ্রেঞ্চ বা চান্দা সাহেব যখন শুনবে ব্রিটিশরা আরকোটের উপরে অ্যাটাক করতে যাচ্ছে বা আরকোটের উপরে আক্রমণ করতে যাচ্ছে, তখন এই যে ওরা ত্রিচুনাপল্লীকে চারপাশ দিয়ে ঘিরে রেখেছে, এখান থেকে কিছু সেনা সরাই নিয়ে যাবে, সরাই নিয়ে গিয়ে ওরা আরকোটের উপরে দৌড় দিবে। কারণ রাজধানীকে বাঁচাতে হবে, তো ক্যাপিটালকে বাঁচাতে হবে। ক্যাপিটাল যদি পড়ে যায় তাহলে তো পুরো রিজিয়ন মানে পুরা কিংডম পড়ে যাবে সঙ্গে সঙ্গে, মানে পুরো সাম্রাজ্য শেষ। তাহলে ক্যাপিটালকে বাঁচাতে হবে, ব্যাস এই বুদ্ধিটা ছিল রবার্ট ক্লাইভ। ব্যাস রবার্ট ক্লাইভ আরকোটের উপরে অ্যাটাক করে দিল। এই ঘটনা যখনই ফ্রেঞ্চ আর চান্দা সাহেব শুনেছে, ওরা তো আরে বাবা তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, আরকোটের উপরে অ্যাটাক করতে হবে, আরকোটকে বাঁচাইতে হবে। এরা সব সৈন্য নিয়ে আরকোটের উপরে রওনা দিয়ে দেয়। ব্যাস খেলা গেছে এখানে ঘুরে, এখানেই গেল খেলা ঘুরে। যেহেতু সেনা নিয়ে সব জায়গায় আরকোটের উপরে চললো, তার মানে কি কিছু সেনা এখানে থাকলো, কিছু সেনা এখানে থাকলো, সেনা দুইটা ভাগ হয়ে গেল, 50% এখানে থাকলো, ধরো 50% এখানে থাকলো, সেনা ভাগ হয়ে গেল। এইবার রবার্ট ক্লাইভ কি করলো, একধারে ত্রিচুনাপল্লীকে অ্যাটাক করলো আর একধারে আরকোটের উপরে অ্যাটাক করলো। সেনা ভাগ হয়ে গেল না, যদি তখন আরকোটের উপরে মানে ত্রিচুনাপল্লীর উপরে অ্যাটাক করতে হয়তো সম্ভবত ব্রিটিশরা জিততে নাও পারতো, কেন ওইখানে চান্দা সাহেবের সেনা আর ফ্রেঞ্চের সেনাও ছিল। কিন্তু যেহেতু ফ্রেঞ্চ ও চান্দা সাহেবের সেনা ভাগ হয়ে গেল, আরকোটের উপরে কিছু চলে গেল আর এখানে কিছু থেকে গেল, এই চান্সে আমরা আরকোটের উপরে, এই চান্সে আমরা ত্রিচুনাপল্লীকে মোহাম্মদ আলীকে ছাড়িয়ে নিই, প্লাস কি করি আরকোটকেও অ্যাটাক করে দিই। ব্যাস যুদ্ধ হইলো, সেই যুদ্ধে ফ্রেঞ্চ গেল হায়রা, চান্দা সাহেব ফ্রেঞ্চ হয়ে গেল হায়রা। আর ফ্রেঞ্চের যে চামচা ছিল চান্দা সাহেব, যাদেরকে ফ্রেঞ্চ বসাইছে, চান্দা সাহেব গেল মরে গেল। চান্দা সাহেব ওয়াজ কিল্ড, মাইরা ফেলা গেল। তাহলে কি হলো, এই চান্দা সাহেব ছিল, চান্দা সাহেব ইন দা ভোগ অফ মা চলে গেল। তাহলে এবার কি হবে বাবা, ব্যাস ব্রিটিশরা এখান থেকে মোহাম্মদ আলীকে বের করে নিয়ে গিয়ে বানিয়ে দিল নবাব অফ কর্ণাটক। ব্রিটিশরা নবাবকে কর্ণাটক নবাব বানিয়ে দিল। ব্যাস এখানে খেলা পুরো ব্রিটিশদের হাতে গেছে। এইবার এই পাশেও এটা ছিল কর্ণাটক রিজনের ঘটনা, কর্ণাটক রিজনে ব্রিটিশরা যা খেলার খেলিয়ে দিল, ডিফেক্টেড হয়ে গেল, ফ্রেঞ্চরা হয়ে গেল। ঠিক সেম ভাবে হায়দ্রাবাদের রিজিয়নে যেহেতু মুজাফফর জংকে কে সাপোর্ট করছিল, ফ্রেঞ্চরা সাপোর্ট করছিল, ব্রিটিশরা সাপোর্ট দিল হায়দ্রাবাদকে, না নাসির জংকে সাপোর্ট দিল। এইভাবেই ধীরে ধীরে কি হলো, খেলাটা ব্রিটিশদের হাতে চলে গেল। যেই খেলাটা প্রথমে ছিল কাদের হাতে, যেই ডমিনেন্সি ছিল প্রথমে ফ্রেঞ্চদের হাতে, সেই ধীরে ধীরে খেলাটা চলে গেল ব্রিটিশদের হাতে। ব্রিটিশরা দুই জায়গায় জিতে গেল। এইবার তো ফ্রেঞ্চে যারা মানে ফ্রান্স দেশে যে বসে আছে, তার ডুপ্লেক্সের অফিসাররা, ওরা তো খেপে গেল বিষয়টা নিয়ে। ডুপ্লেক্স কি করতেছে, দুইটা জায়গায় জিতছিলাম, জেতা জিনিসটাকে হারিয়ে দিল। এই ডুপ্লেক্সকে ফিরে নিয়ে এসো, ট্রান্সফার করো, নিয়ে এসো, ওকে ওখানে থেকে কোনো কাজ হবে না। কি করলো এবার দেখো কনসিকুয়েন্সেস কি দেখা দিল,
ডুপ্লেস ওয়াজ সেন্ট ব্যাক ফ্রান্স 1774। ডুপ্লেসকে ডেকে পাঠানো হলো ফ্রান্সে, চলে আসো তুমি আর ইন্ডিয়া আর কি কিছু করতে পারবে না, তুমি জেতা ম্যাচ হারায় দিয়েছো, যে ম্যাচটা আমাদের হাতে জেতা ছিল ডুপ্লেসের জন্য বা জন্য আমরা পুরো হেরে গেলাম, কান্নাটির জন্য আমাদের হাতছাড়া হয়ে গেল, হায়দ্রাবাদের জন্য হাতছাড়া। তো ডুপ্লেস ওয়াজ সেন্ট ব্যাক ফ্রান্স 1754 এ ডুপ্লেস ফিরে নিয়ে আসলো, এবং ডুপ্লেসের জায়গায় কাকে গভর্নর পাঠানো হলো? পন্ডিচেরি গদেহু। ডুপ্লেসকে তো চলে গেল, ডুপ্লেস রিটার্ন চলে গেল ফ্রান্সে, এবং ডুপ্লেসের জায়গায় গদেহু চলে আসলো, এবং গদেহু এসে ব্রিটিশদের সঙ্গে একটা ট্রিটি করলো। কি ট্রিটিটার নাম? ট্রিটি অফ পন্ডিচেরি। ট্রিটি অফ পন্ডিচেরি গদেহু ব্রিটিশদের সঙ্গে একটা ট্রিটি করলো 1754 এ। এটা গদিও আসছে, এখন গদিওকে পাঠাচ্ছে, যা তুই যদি কিছু করতে পারিস, তুই তো কিছু করতে পারলো না, ওই যেটা ম্যাচ হারাই দিচ্ছে, যা তুই একটু হারা ম্যাচকে যদি জেতাইতে পারিস। তো গদিও এসে ট্রিটি করলো পন্ডিচেরি ব্রিটিশদের সঙ্গে। ঘটনা এবার ব্রিটিশদের হাতে বল চলে গেছে, এতক্ষণ বল ছিল ফ্রেঞ্চদের হাতে, এখন ব্রিটিশদের হাতে বল চলে গেছে। ইনক্রিজ, এর ফলে কি হলো? ঘটনাটা পুরাপুরি যেহেতু ব্রিটিশদের হাতে ডমিনেন্সি চলে গেল, ইনক্রিজ দ্য প্রেস্টিজ অ্যান্ড পাওয়ার অফ দ্য ব্রিটিশ ইন সাউথ ইন্ডিয়া। এর ফলে সাউথ ইন্ডিয়াতে, পুরো উত্তর ভারতে, মানে দক্ষিণ ভারতে ব্রিটিশদের প্রেস্টিজ আর পাওয়ার বেড়ে গেল। পুরো ফ্রেঞ্চদের হারায় দিছে। আর এমন ফ্রেঞ্চরা যে খেলা খেলছিল, যে ফ্রেঞ্চদের হাতে বল চলে গেছিল, আমরা জেতা ম্যাচ হারা ম্যাচ জিতে গেলাম। প্রথম দিকে ফ্রেঞ্চের ডমিনেন্সি ছিল, এখন আমাদের ডমিনেন্সি, ওদের প্রেস্টিজ বাড়াবে। এটাই ছিল সেকেন্ড কার্নাটিক ওয়ারের পুরোপুরি একটা ঘটনা। এখন আমরা দেখবো থার্ড কার্নাটিক ওয়ার। থার্ড কার্নাটিক ওয়ারে কি হয়েছে, এইবার আমরা দেখি থার্ড কার্নাটিক ওয়ারে কি হয়েছিল। আমাদের দুটো কার্নাটিক ওয়ার দেখা হয়ে গেল, একটা ফার্স্ট কার্নাটিক ওয়ার দেখলাম আমরা, সেকেন্ড কার্নাটিক ওয়ারও দেখলাম। সেকেন্ড কার্নাটিক ওয়ার একটু বড় ছিল, একটু কমপ্লিকেটেড ছিল। এবার থার্ড কার্নাটিক ওয়ার, এই থার্ড কার্নাটিক ওয়ারের মাধ্যমেই পুরো ফ্রেঞ্চ এম্পায়ার এর স্বপ্ন যেটা ছিল, যে ফ্রেঞ্চদের যেটা স্বপ্ন ছিল সারা ভারতবর্ষে বা অল ইন্ডিয়ায় ওদের এম্পায়ার তৈরি করবে, সেটা পুরোপুরি ভেঙে ধূলিসাৎ হয়ে গেল। কি করে ধূলিসাৎ হয়ে গেল, এখন দেখি ঘটনাটা কি। থার্ড কার্নাটিক ওয়ার কবে শুরু হইলো? 1754 এ থার্ড কার্নাটিক ওয়ার স্টার্ট হলো। এই স্টার্ট হওয়ার পিছনেও কারণ ছিল ইউরোপের যুদ্ধ। যেমন সেকেন্ড কার্নাটিক ওয়ারের কারণ ছিল অস্ট্রিয়ান ওয়ার অফ সাকসেশন, অর্থাৎ অস্ট্রিয়াতে কে উত্তরাধিকারী হবে, অর্থাৎ কে অস্ট্রিয়ার রাজা হবে, এই নিয়ে ব্রিটিশ আর ফ্রেঞ্চদের মধ্যে যুদ্ধ হচ্ছিল। তেমনি থার্ড কার্নাটিক ওয়ারও সেরকম একটা যুদ্ধ হচ্ছিল ফ্রেঞ্চ এবং ব্রিটিশদের মধ্যে ইউরোপে। সেই যুদ্ধটার নাম ছিল 7 ইয়ার্স ওয়ার, মানে 7 বছরের যুদ্ধ। 7 বছরের যুদ্ধ। এই যুদ্ধের মাধ্যমে শুরু হয়েছিল ভারতবর্ষ থার্ড কার্নাটিক ওয়ার, অর্থাৎ ফ্রেঞ্চ এবং ব্রিটিশদের মধ্যে যুদ্ধ। ঠিক আছে, তাহলে ক্লিয়ার। তাহলে শুরু হলো 1754 এ, এবং ইউরোপে যে যুদ্ধ হচ্ছিল 7 ইয়ার ওয়ার্স, সেইটারই প্রভাব পড়লো ভারতে, যেটা ভারতে তার ফল নিল, মানে ভারতে তার রেজাল্ট আসলো থার্ড কার্নাটিক ওয়ার। আর থার্ড কার্নাটিক ওয়ারে প্রথমটা কি হয়েছিল, এই যে থার্ড কার্নাটিক ওয়ার হয়েছিল না, এই থার্ড কার্নাটিক ওয়ারের যুদ্ধটা বাংলা, মানে তৎকালীন সময় যে বেঙ্গল বলে যে প্রভিন্সটা ছিল, বেঙ্গল, বিহার, উড়িষ্যা, এই যে টোটাল যে প্রভিন্সটা, এই প্রভিন্সেও নিয়ে এসেছিল যুদ্ধটা। কার্নাট রিজিয়ন থেকে সেই যুদ্ধটা বেঙ্গল প্রভিন্সেও নিয়ে চলে এসেছে, মানে এর প্রভাব ছিল এরকম। কিভাবে বেঙ্গল থেকে নিয়ে এসেছিল? ফ্রেঞ্চ লস দা কন্ট্রোল অফ দা, ফ্রেঞ্চ যারা ছিল ওরা লস্ট করলো কন্ট্রোল। মানে বাংলার নবাব কে ছিল? সিরাজউদ্দৌলা, আমরা সবাই জানি। 1757 এ সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের যুদ্ধ হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ফ্রেঞ্চেরা যুদ্ধে হেরে, সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধ হলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার যুদ্ধে সিরাজউদ্দৌলা হেরে গেল। ওই যুদ্ধটা কি ছিল? ব্যাটেল অফ পলাশি। সেই ব্যাটেল অফ পলাশির পর, যুদ্ধের পর বাংলা প্রভিন্সের উপরে, মানে বেঙ্গল প্রভিন্সের উপরে ব্রিটিশদের পুরো ডমিনেন্সি চলে আসলো। ব্রিটিশরা ওখানে প্রভু হয়ে উঠলো, সর্বক্ষমতাবান হয়ে উঠলো বেঙ্গল প্রভিন্সে। তাহলে এখন যেহেতু বেঙ্গল প্রভিন্সে ওরা ব্রিটিশরা সর্বক্ষমতাবান হয়ে উঠলো, তাহলে বাকি যে ইউরোপিয়ান যে রাইভালরি আছে, অর্থাৎ বাকি যে ইউরোপিয়ান যে ট্রেডিং কোম্পানিগুলো আছে, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশরা ধীরে ধীরে একটা করে সবাইকে তাড়াইতে শুরু করলো। তাদের মধ্যে ফ্রেঞ্চও ছিল, ফ্রেঞ্চদেরকেও সেই চন্দননগর থেকে তাড়িয়ে দেওয়া হলো। ঠিক আছে, এটা ফ্রেঞ্চের ট্রেডিং পোর্ট, সেটা হচ্ছে ব্রড ইনটু দ্য বেঙ্গল। এই থার্ড কার্নাটিক ওয়ারের যুদ্ধটা বাংলায় নিয়ে এসে চলেছিল, মানে এর এক্সটেনশন বাংলায় চলে এসেছিল, এত বড় যুদ্ধটা। ফ্রেঞ্চ লস কন্ট্রোল ইন বেঙ্গল আফটার ব্যাটেল অফ পলাশি।
অর্থাৎ ব্যাটেল অফ পলাশির পর ফ্রেঞ্চ তারা কন্ট্রোল হারিয়ে ফেলেছিল বাংলার উপরে, আর কন্ট্রোল করতে পারেনি। ঠিক আছে, যদি এই ব্যাটেল অফ পলাশি না হতো তাহলে হয়তো ফ্রেঞ্চরা যদিও বা থার্ড কার্নাটিক ওয়ার যুদ্ধটা জিততে পারতো, কিন্তু এই যুদ্ধটার জন্য ব্রিটিশ ফ্রেঞ্চরা আর পরে আর যুদ্ধ জিততে পারেনি, কেন বেঙ্গলের উপরে পুরোপুরি ব্রিটিশদের ডমিনেন্সি চলে এসেছে। এবার কি হয়েছে, এইবার ফ্রেঞ্চরা যেহেতু আমরা জানি ফ্রেঞ্চরা গদিহু নামে একজন গভর্নরকে রিক্রুট করেছিল, অর্থাৎ অ্যাপয়েন্ট করেছিল। তারপরে গদিহুর জায়গায় কি আসলো, কাউন্ট ডি লালি ফ্রেঞ্চ গভর্নর আসলো, পন্ডিচেরির নতুন গভর্নর আসলো কাউন্ট ডি লালি। কিন্তু সে যে কাউন্ট ডি লালি আসলো, কাউন্ট ডি লালি কিন্তু নিউ গভর্নর হয়ে আসলো, সে ডুপ্লেক্সের মতো অত ক্যাপাবল লিডার ছিল না, অর্থাৎ ডুপ্লেক্সের মতো অত তার ক্যাপাবিলিটি ছিল না, সে একটু দুর্বল ছিল, মানে অতটা ভালো লিডার ছিল না বা অত ভালো সোলজার ছিল না, সে কাউন্ট ডি লালির দুর্বলতা ছিল। এইবার কি করলো, রবার্ট ক্লাইভ যখন দেখলো যে কাউন্ট ডি লালি তো দুর্বল, মানে অত ভালো ডুপ্লেক্সের মতো অত ডিপ্লোম্যাটিকও তার স্কিল নেই, মিলিটারি স্কিলও তার নেই, তাহলে কি করা যায়, এইখানেই একটা সুযোগ আছে আমাদের কাছে, পয়েন্ট আছে, এই টাইমে আমরা ব্রিটিশ ফ্রেঞ্চদেরকে অ্যাটাক করি, তাহলে ফ্রেঞ্চরা পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে। অর্থাৎ বলে না যুদ্ধে শত্রুকে কোথায় আক্রমণ করতে হয়, যখন শত্রুর দুর্বল পরিস্থিতি থাকে, অর্থাৎ শত্রুর দুর্বল জায়গায় আঘাত করে। এই টাইমে ছিল ফ্রেঞ্চদের দুর্বল, কাউন্ট ডি লালি এসেছে, কাউন্ট ডি লালি তো আর ব্রিটিশ মানে সরি ফ্রেঞ্চদের ফ্রেঞ্চ গভর্নর ডুপ্লেক্সের মতো ক্যাপাবল ছিল না, তো এই টাইমে রবার্ট ক্লাইভ বুদ্ধি বানাইলো যে যুদ্ধ করিয়ে দিল ফ্রেঞ্চদের সঙ্গে, একবারে ফ্রেঞ্চদেরকে একদম কুপকাত করে দেবো। ব্যাস, রবার্ট ক্লাইভ এবার কাকে পাঠালো, রবার্ট ক্লাইভ পাঠালো স্যার আয়ারকুট, জেনারেল স্যার আয়ারকুট যুদ্ধ করতে পাঠালো। রবার্ট ক্লাইভ জেনারেল স্যার আয়ারকুটকে যুদ্ধ করতে বললো, যে জেনারেল স্যার আয়ারকুটকে বল যা ফ্রেঞ্চদের সঙ্গে যুদ্ধ কর, ফ্রেঞ্চদেরকে একদম হারিয়ে একদম ফিনিশ করে দিয়া, একবারে মূলাঘাত, মানে মূল সমেত উখাড়কে ফেলে এরকম বিষয়। তো রবার্ট ক্লাইভ জেনারেল স্যার আয়ারকুটকে পাঠালো ফ্রেঞ্চদের সঙ্গে যুদ্ধ করতে। ভালো কথা, তখন জেনারেল স্যার আয়ারকুট ফ্রেঞ্চদের সঙ্গে যুদ্ধ হইলো, সেই যুদ্ধে ফ্রেঞ্চরা একদম হেরে গেল, ছিল কাউন্ট ডি লালি অত ক্যাপাবল লিডার ছিল না। সেই যে যুদ্ধটা হলো ফ্রেঞ্চদের সঙ্গে লাস্ট যুদ্ধ, অর্থাৎ থার্ড কার্নাটিক ওয়ারের লাস্ট ওয়ার হলো, যেটা ফ্রেঞ্চ আর ব্রিটিশদের মধ্যে, এই যুদ্ধের পর আর কোনো যুদ্ধ হয়নি, কারণ এই যুদ্ধের পর ব্রিটিশরা পুরো মানে ফ্রেঞ্চরা পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। কি যুদ্ধটার নাম কি ছিল, ব্যাটেল অফ ওয়ান্ডি ওয়াশ। ব্যাটেল অফ ওয়ান্ডি ওয়াশ কত সালে হলো, 1760-তে। 1760-তে ফ্রেঞ্চদের সঙ্গে ব্রিটিশদের লাস্ট যুদ্ধ হলো, লাস্ট ওয়ার হলো ব্যাটেল অফ ওয়ান্ডি ওয়াশ। সেই ওয়ান্ডি ওয়াশের মাধ্যমে ফ্রেঞ্চ এম্পায়ার পুরোপুরি ওয়াশ হয়ে গেল। ব্যাটেল অফ ওয়ান্ডি ওয়াশের মাধ্যমে ফ্রেঞ্চ এম্পায়ার পুরোপুরি ওয়াশ। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম ওই অঞ্চল। এইবার কি করলো, যেহেতু আর থাকলো না ব্রিটিশের প্রতিপক্ষ বলে আর কোনো ভারতবর্ষে কোনো ইউরোপিয়ান পাওয়ার থাকলো না, ব্রিটিশরাই এখন সর্বপ্রভু হয়ে উঠবে ভারতবর্ষে, আর তো কেউ নাই, থাকলোই না, লাস্ট ফ্রেঞ্চ বেঁচে ছিল, ফ্রেঞ্চরাও চলে গেল, ধূলিসাৎ করে দিল। তাহলে এইবার ফ্রেঞ্চরা নিজের ইনফ্লুয়েন্সকে কাজে লাগিয়ে যে হায়দ্রাবাদে যে নিজের নবাবকে বসিয়েছিল, নিজের লোককে বসিয়েছিল, এবার সেই নবাবকে সরাই দিল ব্রিটিশরা, সেই নবাবকে সরাই দিয়ে ব্রিটিশরা নিজের নবাবকে বসাইলো, ব্রিটিশদের লোককে বসিয়ে দিল নবাব। এবার বুঝতে পারছো, প্রথমে যে আমরা সেকেন্ড কার্নাটিক ওয়ারে দেখলাম না, যে হায়দ্রাবাদে নাসির জং আর মুজাফফর জংকে ব্রিটিশরা সাপোর্ট দিল, সরি ফ্রেঞ্চরা সাপোর্ট দিল, ফ্রেঞ্চ সাপোর্টে মুজাফফর জং নাসির জঙ্গে যুদ্ধ হলো, নাসির জং যুদ্ধে হেরে গেল, এবং মুজাফফর জং হায়দ্রাবাদের নবাব হলো, এবং তখন মুজাফফর জং ডুপ্লেক্সকে একটা সাউথ ইন্ডিয়া একটা বিশাল বড় লার্জ জাগির দিয়ে দিল। তারপরে কোনো একটা কারণে মুজাফফর জং অ্যাক্সিডেন্টালি মারা যাওয়ার কারণে আবার মুজাফফর জংয়ের যে ছেলে সালাবাদ জংকে নবাব বানানো হলো। এবার সালাবাদ জং ফ্রেঞ্চ মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নর্দার্ন সার্কাস রিজিয়নটা দিয়ে দিল। তার মানে কি ফ্রেঞ্চদের একটা প্রমিনেন্সি ছিল হায়দ্রাবাদ নবাবের উপরে, ঠিক আছে। কিন্তু এইবার ফ্রেঞ্চ তো হয়ে গেছে, আর তো কেউ নাই, এবার প্রভু শেষ। তাহলে এবার হায়দ্রাবাদের নবাবকে কে বানালো, ব্রিটিশরা বানিয়ে দিল, ফ্রেঞ্চ আউট হয়ে গেল। ওই জন্য বলছে দেখো, ব্রিটিশ রিপ্লেস ফ্রেঞ্চ নিজাম অফ হায়দ্রাবাদ, ঠিক আছে। ওই জন্য নিজামকে চেঞ্জ করে দিল, অর্থাৎ নিজাম নবাব যে ছিল হায়দ্রাবাদে, যে নিজাম যে ছিল তাকে চেঞ্জ করে দিল, চেঞ্জ করে দিয়ে নিজের লোককে বসালো। এবার যে নতুন লোক আসলো, যে নতুন গভর্নর মানে নবাব আসলো হায়দ্রাবাদে, সে ব্রিটিশদের কি দিয়ে দিল, নর্দার্ন সার্কাস। যে নর্দার্ন সার্কাসটা সালাবাদ জং দিয়েছিল ফ্রেঞ্চদেরকে, এইবার নতুন একজন নিজাম, যেহেতু ব্রিটিশরা সেই নিজামটাকে বসালো, ব্রিটিশ তখন নর্দার্ন সার্কাসটা সে দিয়ে দিল, যা আমার আগের যে শাসক ছিল সে তো তোদেরকে নর্দার্ন সার্কাস দিচ্ছে, এখন তো আর সে নাই, আমি হইলাম, আমি তোদেরকে এবার নর্দার্ন সার্কাস দিয়ে খুশি থাক, আগে ফ্রেঞ্চরা বেঁচে নেবো, তোরা থাকবে। এইভাবেই
নিজের টেরিটরি দাওয়া চলছে কে কত কিছু দিতে পারে ফ্রেঞ্চদেরকে বা ব্রিটিশদেরকে, ইউরোপিয়ান পাওয়ার গুলো। ঠিক আছে, তাহলে এই যে পুরো ঘটনাটা বুঝতে পারলা, এইভাবে ফ্রেঞ্চ পুরোপুরি আমাদের ইন্ডিয়ান টেরিটরি থেকে যে ওদের যে স্বপ্নটা পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেল। এইবার কনসিকুয়েন্সেস কি দেখা দিল, এই যে যুদ্ধটা হলো, যুদ্ধের ফলাফল কি? স্যাটার দেয়ার ড্রিমস। ফ্রেঞ্চদের একটা স্বপ্ন ছিল, কি স্বপ্ন ছিল? যে ব্রিটিশরা যেমন আমাদের দেশে 200 বছর রাজত্ব করছে, কিন্তু তার রাজত্ব করার আগে এই সব যুদ্ধগুলোর মাধ্যমেই তো একটার পর একটা শত্রুকে শেষ করেছে আর এম্পায়ার এক্সটেন্ড করছে। এই লাস্ট যুদ্ধটার মাধ্যমে লাস্ট যে ইউরোপিয়ান পাওয়ার ছিল ফ্রেঞ্চ, তাদেরকে সাইড করে দিয়ে নিজেরাই প্রভু হয়ে গেল ভারতবর্ষে। সেরকমই যে ফ্রেঞ্চদের একটা স্বপ্ন ছিল সারা ভারতবর্ষের উপরে আমরাও প্রভু হবো, কিন্তু হতে পারলো না। এই যুদ্ধটাই যেহেতু থার্ড কার্নাটিক ওয়ারে ফ্রেঞ্চরা হেরে গেল, ঠিক আছে, ফ্রান্স হেরে গেল যুদ্ধে। ওই জন্য স্যাটার দেয়ার ড্রিমস, তাদের যে স্বপ্নটা ছিল সারা ভারতবর্ষের উপর প্রভু আর সারা ভারতবর্ষের উপর ডমিনেন্সি করা, ওটা তাদের শেষ। দ্বিতীয় কি ছিল? অনলি ট্রেডিং অ্যাক্টিভিটি। কিন্তু এখন তারা শুধু ট্রেডিং অ্যাক্টিভিটি করতে পারবে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করতে পারবে, অন্য কোনো কিছু করতে পারবে না। ঠিক আছে, কোনো মিলিটারি এস্টাবলিশ করতে পারবে না, কোনো মিলিটারি রাখতে পারবে না, শুধু ব্যবসা বাণিজ্য করতে পারবে, সেটা ব্রিটিশরা বলে দিল। এবার তৃতীয় কি বললো? পন্ডিচেরি যে থাকলো 70 পন্ডিচেরি, যেটা ফ্রেঞ্চদের ট্রেডিং পোর্ট ছিল, 1954 অব্দি সেই পন্ডিচেরি তাদের কাছে থেকে গেল, ফ্রেঞ্চদের কাছে। যেন 1947 ভারত স্বাধীন হয়েছে এবং 1954 এর পর 54-এ আমরা সেই পন্ডিচেরিটা ফ্রান্সের থেকে পেয়ে গিয়েছিলাম। ঠিক আছে, পন্ডিচেরি যে রিজিয়নটা বা জায়গাটা সেটা ফ্রান্সের থেকে আমরা নিয়েছি, মানে 1947 অনেক পরেই আমরা পেয়েছি, 1954-এ পেয়েছি। তাহলে ঠিক আছে, মানে এই পন্ডিচেরিটা 1954 পর্যন্ত ফ্রেঞ্চদের কাছে ছিল এই ট্রেডিং পোর্টটা। কোনো মিলিটারি এস্টাবলিশ ছিল না, জাস্ট ট্রেডিং পোর্ট ছিল এটা, মানে ব্যবসা বাণিজ্য করার জন্য ছিল, মানে ওদের হালকা ডমিনেন্সির মধ্যে ছিল। এই তিনটা ঘটনা ঘটলো কনসিকুয়েন্সেস। তাহলে তো আমরা বুঝতে পারলাম তিনটা যুদ্ধ দেখলাম, ফার্স্ট কার্নাটিক ওয়ার, সেকেন্ড কার্নাটিক ওয়ার, থার্ড কার্নাটিক। একমাত্র শুধু ফার্স্ট কার্নাটিক ওয়ারই ফ্রেঞ্চরা একটু অ্যাডভান্টেজে ছিল, কিন্তু ধীরে ধীরে সেকেন্ড কার্নাটিক ওয়ার আর থার্ড কার্নাটিক ওয়ারে ফ্রেঞ্চরা যুদ্ধে হেরে যায় ব্রিটিশদের কাছে। তাহলে ব্রিটিশদের স্বাভাবিক একটা কোনো ক্যাপাবিলিটি ছিল, ব্রিটিশরা তো প্রথমে যুদ্ধে আসেনি একটা কার্নাটিক ওয়ারে, ওটা তো অনেক পরে আসলো, আগে তো ফ্রেঞ্চরা ছিল। ফ্রেঞ্চদেরই অ্যাম্বিশন ছিল যে ভারতের বুকে ডমিনেন্সি করা, কিন্তু পারলো না। ওদেরও একটা রাইভালরি ছিল ব্রিটিশদের সঙ্গে, তো ব্রিটিশরা ক্যাপাবল ছিল, ব্রিটিশরা সব ইউরোপিয়ান পাওয়ারকে এক এক করে সরিয়ে দিয়ে নিজেরা প্রভু হয়ে গেল। এইবার ব্রিটিশরা কেন ফ্রেঞ্চদের সঙ্গে জিতলো? ব্রিটিশদের মধ্যে এমন কি ছিল যে ফ্রেঞ্চদের সাথে যুদ্ধে ফ্রেঞ্চরা ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করে পারলো না? মানে নিশ্চয়ই কোনো একটা স্পেশালিটি ছিল তাদের, ব্রিটিশদের মধ্যে, তাই না? ইংরেজদের মধ্যে কি স্পেশালিটি ছিল? এবার দেখেছি ইংরেজদের মধ্যে কি স্পেশালিটি ছিল। ফাইন্যান্সিয়াল সাপোর্ট দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। ব্রিটিশ যে গভর্নমেন্ট ছিল ইংল্যান্ডে থাকা ব্রিটিশ গভর্নমেন্ট, সেই ব্রিটিশ গভর্নমেন্ট এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিত, অর্থাৎ আর্থিকভাবে সাহায্য করত। যখনই ওদের আর্থিকভাবে অনটন কোনো পরিস্থিতি দেখা দিত, তখন ওরা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে গিয়ে কি করতো? রিকোয়েস্ট করতো। তখন ব্রিটিশ গভর্নমেন্ট যদি মনে করতো যে তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া প্রয়োজন, তখন তাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিত, যেটা কিন্তু ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষেত্রে হতো না। কেন? ফ্রান্স ওই সময় খুব খারাপ অবস্থায় ছিল, দৈন্য দশায় ছিল। ফ্রান্সের জানো ওই টাইমে রাজাদের মানে রাজকোষাগারও খুব একটা ভালো পরিস্থিতি ছিল না, মানে ফ্রান্সের ফাইন্যান্সিয়াল পাওয়ার খুব একটা ভালো ছিল না, ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি। তা ফ্রান্স কি আর ভারতে থাকা ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সাহায্য করবে? যাদের নিজেদেরই ঋণে জর্জরিত, দেবতে জর্জরিত হয়েছে, তারা কি আর সাহায্য করবে? ফ্রান্স করতে পারেনি, কিন্তু ব্রিটিশদের আর্থিক অবস্থা ভালো ছিল, তার ব্রিটিশ করতে পেরেছে। এবার কি বলছে? নট ইন্টারফেয়ার ইন দ্য ইন্টারনাল অ্যাফেয়ার্স। ব্রিটিশ গভর্নমেন্ট ভারতে থাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্টারনাল অ্যাফেয়ার্সে ইন্টারফেয়ার করতো না। মানে তোরা কিভাবে দেশ মানে ট্রেডিং করবি কর, কিভাবে শাসন করবি কর, কার সাথে যুদ্ধ করবি কর, কার সাথে ট্রিটি করবি কর, আমাদের দেখার দরকার নেই, ব্যাস আমাদের ওগুলো সব নিয়ে আমরা মাথা ঘামাবো না। ঠিক আছে, কোনো ইন্টারনাল। কিন্তু ফ্রেঞ্চ গভর্নমেন্ট কিন্তু আমাদের এখানে যে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইন্টারনাল অ্যাফেয়ার্সে কি করতে ইন্টারফেয়ার করতো, যার ফলে ওদের একটা এফেক্ট করছে না। সরকার যখন কোনো কিছু কাজে যখন হস্তক্ষেপ করবে, তখন কোনো একটা সংস্থা ইন্ডিপেন্ডেন্টলি রান হতে পারবে না, তখন স্বাভাবিক ওর একটা দীর্ঘমেয়াদী একটা রেজাল্ট পড়বে, মানে দীর্ঘমেয়াদী একটা খারাপ প্রভাব পড়বে তাদের। এবার কিন্তু ব্রিটিশ স্ট্রং নেভি, ব্রিটিশ স্ট্রংগেস্ট নেভি, ইউরোপের যত ফোর্সেস ছিল, ব্রিটিশ, পর্তুগিজ, ফ্রান্স, ডাচ, তাদের মধ্যে সব থেকে শক্তিশালী বা পাওয়ারফুল নেভি মানে নৌসেনা ছিল কাদের? ব্রিটিশদের, যেটা ফ্রেঞ্চদেরও ছিল না। ব্রিটিশদের স্ট্রংগেস্ট নেভি ছিল, যে এই স্ট্রংগেস্ট নেভির সঙ্গে বারবারই যুদ্ধে অনেক ভারতীয় রাজারও হেরে গিয়েছে এবং ইউরোপিয়ান পাওয়াররা একে একে সাইড হয়ে গিয়েছিল। ব্রিটিশদের স্ট্রংগেস্ট নেভি ছিল, এটা জানতে পারলাম। এবার কি ছিল? আর্মস অ্যান্ড ওয়েপন্স।
ব্রিটিশদের যে আর্মস অস্ত্র ছিল সেগুলো খুব সুপিরিয়র ছিল, মানে খুব হাইলি খুব প্রযুক্তি ছিল, সেটা ফ্রেঞ্চদের ওরকম ছিল না। তার মানে দেখো স্ট্রংগেস্ট নেভিও ছিল এবং আর্মস আর সমরাস্ত্র মানে যুদ্ধাস্ত্রতেও ওরা খুব ভালো ছিল, মানে ওদের খুব হাইলি টেকনোলজাইজ ছিল। এবার মেনি অ্যাবেল জেনারেল ব্রিটিশদের ছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ভালো ভালো খুব জেনারেল ছিল, মানে ভালো ভালো সব সেনানায়করা ছিল যারা ক্যাপাবল ছিল, যেমন রবার্ট ক্লাইভ ডুপ্লেক্স ছিল ফ্রেঞ্চের, ঠিক আছে, কিন্তু ফ্রেঞ্চদের সেরকম ছিল না। ফ্রেঞ্চদের মধ্যে একজনই ছিল ডুপ্লেক্স, কিন্তু ডুপ্লেক্সের সঙ্গে রবার্ট ক্লাইভের কোনো তুলনাই হয় না। রবার্ট ক্লাইভ ডুপ্লেক্সের থেকেও অনেক গুণে বেটার ছিল, ঠিক আছে, তার জন্য যুদ্ধে পারতো না ডুপ্লেক্স রবার্ট ক্লাইভের সঙ্গে। ওই জন্য ডুপ্লেক্স ভালো ছিল, কিন্তু রবার্ট ক্লাইভের মতো ছিল না। ফ্রেঞ্চ মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে অফিসার রবার্ট ক্লাইভের মতো ডুপ্লেক্স ছিল না। ডুপ্লেক্স ভালো ছিল, তার তুলনায় ভালো, রিলেটিভলি রবার্ট ক্লাইভের মতো ছিল, রবার্ট ক্লাইভ তার থেকেও ভালো ছিল। এবার হচ্ছে বেস্ট ট্রেডিং সেন্টার, ঠিক আছে, বেস্ট ট্রেডিং সেন্টার মানে ব্রিটিশরা আমাদের দেশে আসছে কত 1612 প্রথম এসে ট্রেডিং পোর্ট তৈরি করলো সুরাটে, তারপর একে 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 তারা সারা ভারতবর্ষে এক একটা জায়গায় ট্রেডিং পোর্ট তৈরি করতে শুরু করলো। আর ফ্রেঞ্চরা তারপর অনেক পরে আসলো, 1664 আসলো ফ্রেঞ্চরা, প্রথমে এসে পন্ডিচেরি দিয়ে করলো। তাহলে ব্রিটিশরা আসার অনেক বছর পর ফ্রেঞ্চরা আসলো, ততদিনে ব্রিটিশরা তো নিজের ঘর গুছিয়ে নিয়েছে, তাই না, ভারতবর্ষের উপর এক একটা জায়গায় নিজের নিজের ট্রেডিং পোর্ট তৈরি করে নিয়েছে, 3টা প্রেসিডেন্সি তৈরি করে দিয়েছে, প্রেসিডেন্সি যেমন কলকাতা প্রেসিডেন্সি, বোম্বে প্রেসিডেন্সি, মাদ্রাস প্রেসিডেন্সি, এছাড়াও আগলা, মুসুলিনীপট্টনম, সুরাট, এছাড়াও এগুলো ট্রেডিং পোর্ট তো ছিলই। তার মানে এক একটা জায়গায় ব্রিটিশ পুরা চারিদিকে ছড়িয়ে গিয়েছিল, ঠিক আছে, কেন অনেক তাড়াতাড়ি আসছে ওরা, আর ফ্রেঞ্চ অনেক পরে আসছে, ওই জন্য অতটা তারা ট্রেডিং পোর্ট বা ছড়াতে পারেনি। ওরা শুধু পন্ডিচেরি, মুসুলিনীপট্টনম, তারপরে চন্দননগর এইসব নিয়েই ছিল ওরা। ওরা ব্রিটিশদের মতো অত বেশি ওদের ট্রেডিং পোর্ট ছিল না, অর্থাৎ ওদের ব্যবসাটা অত এক্সপ্যান্ড ছিল না, ব্রিটিশদের ব্যবসাটা অনেক বেশি এক্সপ্যান্ড ছিল। এবার হচ্ছে অ্যাকুইজিশন অফ দ্য রিচেস অফ বেঙ্গল, ব্যাটেল অফ পলাশি 1757 সিরাজদৌল্লাহ, বাংলার নবাব সিরাজদৌল্লাহকে যুদ্ধে হারিয়ে বাংলার উপরে পুরোপুরি ডোমিনেন্সি কি আনলো, কে পেয়ে গেল, ব্রিটিশরা পেয়ে গেল। তাহলে বাংলা ছিল তৎকালীন সময়, সেই সময় সব থেকে রিচেস্ট স্টেট বা রিচেস্ট প্রভিন্স ছিল, একটা রিচেস্ট প্রভিন্সে আমাদের ডমিনেন্সি চলে আসলো, স্বাভাবিক, ওখান থেকে যা আসবে আমাদেরও পকেট গরম হবে, আমরাও শক্তিশালী হবো, আমাদের ধন সম্পত্তি বৃদ্ধি পাবে, ধন সম্পত্তি বৃদ্ধি পেলেই তো শক্তিশালী হওয়া যায়, ওদেরও ধন সম্পত্তি বৃদ্ধি পেলো। ওই জন্য বলছে অ্যাকুইজিশন অফ দ্য রিচেস অফ বেঙ্গল, বেঙ্গালুরু এই যে বিশাল বড় যে বাংলার যে রিচনেস, সেই রিচনেসের উপর আমাদের ডমিনেন্সি চলে আসে, ব্রিটিশরা শক্তিশালী হতে শুরু করলো। এছাড়া পলিসিস অফ দ্য ডুপ্লেক্সের অনেক পলিসি ছিল, যে পলিসি গুলোর জন্য ফ্রান্স যুদ্ধে হেরে গেছে, কেন ওরা ডুপ্লেক্স কি করলো, সেকেন্ড কার্নাটিক ওয়ারে হায়দ্রাবাদ ও কান্নাট রিজিয়নে ইন্টারনাল পলিটিক্সে ও ইন্টারফেয়ার করতে শুরু করলো, ভাবলো যে যদি আমিও ইন্টারফেয়ার করি তাহলে ফ্রেঞ্চ কোম্পানির কিছু লাভ হবে বা আমারও কিছু লাভ হবে, কিন্তু আলটিমেটলি তার ওটা কোনো লাভ হলো না, সেই যুদ্ধে পরাজিত হয়ে গেল, ঠিক আছে। সেকেন্ড কার্নাটিক ওয়ারে প্রথম দিকে একটু অ্যাডভান্টেজে থাকলো, সেকেন্ড লাস্টের দিকে ডিসঅ্যাডভান্টেজ, যুদ্ধে হেরে যায়, একদম খারাপ অবস্থা। অর্থাৎ সেকেন্ড আর থার্ড কার্নাটিক ওয়ারের মধ্যে দিয়ে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পতন শেষ হয়ে গেল। এটাই ছিল আমাদের থার্ড কার্নাটিক ওয়ারের ভিডিওটি, ঠিক আছে। তাহলে তোমাদের কাছে 3টা ভিডিও আমাদের শেষ হয়ে গেল, ফার্স্ট কার্নাটিক ওয়ার, সেকেন্ড কার্নাটিক ওয়ার, থার্ড কার্নাটিক ওয়ার, অর্থাৎ এই 3টা কার্নাটিক ওয়ার এবং তার আগের যে ভিডিওগুলোতে কিভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশড হলো, কি করে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশড হলো, সেটা সব ভিডিওর মধ্যে এই দুটো ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটি যে অ্যাংলো ফ্রেঞ্চ রাইভালরি ইন কার্নাট রিজিয়ন এটা শেষ হলো। এর ঠিক পরের চ্যাপ্টারটি এর পরের ভিডিওতে তোমাদের জন্য আমি নিয়ে আসবো। আজকের জন্য তোমাদের জন্য এইটুকু, ধন্যবাদ।